Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. Hello everybody, we are finally live now. তো আজকের অনুষ্ঠানটা ভাবছি একটু অন্যরকম ভাবে শুরু করি। আজকে আমার একটা গান গাইতে খুব মন করছে। আমাদের সঙ্গে আজকে ওপার বাংলা থেকেও একজন মানুষ আছে, বিশিষ্ট মানুষ আছেন। এপার বাংলারও কিন্তু দুজন বিশিষ্ট মানুষ আছেন। তো আজকে আমার একটা গান গাওয়ার 2 লাইন আমি গাইবো, কারণ আমার অনুষ্ঠানটা শুরু করতে হবে। তো 2 লাইন গেয়ে আমি শুরু করব। সেটা হচ্ছে, এটা আমি জানি চন্দন ভুনিয়া, পিয়ালি সোম, ডক্টর পিয়ালি সোম, ইনফ্যাক্ট ওপার বাংলায় যিনি আছেন তিনিও হয়তো জানেন এই গানটা। একটা গান আছে, তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না, তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না, তুমি না থাকলে মন কষাকষি করে হাসাহাসি নাক ঘষাঘষি, তারারাম পাম 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 অং বং ছং। এই গানটা কেন গাইলাম? কারণ আমরা একটু পজিটিভ ভাবতে চাই। তুমি মানে এখন আমাদের কাছে ভগবান, ভগবান ছাড়া সত্যিই কিন্তু আমাদের কাছে কোনো দিশা নেই। ভগবানের নানান রকম ফর্ম আছে, কেউ আল্লাহকে মানে, কেউ যীশু খ্রিস্টকে মানে, কেউ দুর্গাকে মানে, যে যাভাবে হোক মানুষ, গড ইজ ওয়ান, কিন্তু সেটা হয়তো মানুষ অন্যভাবে মানে। তো এখানে তুমি বলতে আমি তাকেই বলি। আর আজকে আমি আমার 3 জন বিশিষ্ট অতিথিকে, 3 most important guests we have only at Just News Talking State with Sandeep. Welcome everybody. সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানে। আর আজকে টকিং স্টেট উইথ সন্দীপের মূল যেটা ডিসকাশনের বিষয়, সেটা হচ্ছে লকডাউন উঠে গেছে, সবাই আমরা জানি। এবং লকডাউন ওঠার পরবর্তীকালে কি জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র কলকাতা বা বেঙ্গল বা ইন্ডিয়ার নয়, আমরা বাংলাদেশের আজকে খবর জানতে পারবো। তো আপনারা বুঝতেই পেরেছেন, বাংলাদেশ থেকেও কিন্তু আমাদের মধ্যে একজন বিশিষ্ট মানুষ আছে। এবার আমি চটজলদি আলাপটা সেরে ফেলি। This is the introduction period. I would like to introduce, we have on board Dr. Piyali Som from Bengal. He is a professional medical officer at Rural Hospital of West Bengal, but by passion she has made short films and she's an independent filmmaker. She has made 3 short films, 1 web series, 1 feature film and 1 independent film. A warm welcome to Dr. Piyali Som in our show. ধন্যবাদ সন্দীপ। একদম। তার সাথে আমার সঙ্গে আছে চন্দন ভুনিয়া, হি ইজ দ্য ডিস্ট্রিক্ট রিপোর্টার পূর্ব মেদিনীপুর। চন্দন দাকে আমি অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আ ওয়ার্ম ওয়েলকাম টু চন্দন ভুনিয়া ইন আওয়ার শো। থ্যাংক ইউ সন্দীপ, এবং যারা আমাদের সঙ্গে রয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। একদম। আর অবশ্যই এবার আপনারা বুঝতে পেরেছেন ওপার বাংলা থেকে কে আছে। ওপার বাংলা থেকে আমার খুব কাছের দাদা আছেন, মিস্টার রাহাত ভাই। তার ওয়াইফ মিস নিগার হাফিজ, শি ইজ দ্য প্রিন্সিপাল অফ গ্রিন হিল টিউটোরিয়াল, ঢাকা, বাংলাদেশ। এডুকেশন ডিপার্টমেন্ট থেকেও একজন প্রিন্সিপাল আজকে আমাদের এখানে এসেছেন। আই এম রিয়েলি অনার্ড that she has been my guest today. A warm welcome, ma'am, in our show. থ্যাংক ইউ সন্দীপ, আর যারা আমাদের অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। একদম। সো আমরা আশা করি বলে দিয়েছি আমাদের আজকে টপিক কি। তার সাথে I will, before starting the program, I would like to thank Suchandra Vania. She is the CEO of Just News and Just Studio. She is the main person who has initiated this Talking State with Sandeep show only at Just News. I would like to thank Chandrodoy, Pratik, Shoumita, Oroni, Shomu, our editor, for making this program a great hit, because they are the only face of the program. I am nothing. যদিও তারা আমাদের ব্যাক টিম, আমি ফেস, কিন্তু তাও ওরাই হচ্ছে ফেস আমি মনে করি, বিকজ তাদের জন্য কিন্তু কাজটা এত ভালো হচ্ছে। দে আর দ্য মেইন ওয়ারিয়ার্স হু আর মেকিং দিস প্রোগ্রাম আ গ্রেট হিট। আর এখন একটা নেটওয়ার্কের বিরাট আমরা ক্রাইসিস ফেস করছি, যখন তখন প্রবলেম হচ্ছে। সেই নেটওয়ার্কের ক্রাইসিসকেও কিন্তু আমরা ঠিক করোনাকে যেভাবে আমরা জয় করেছি বা করার চেষ্টা করছি, সেভাবে আমরা কিন্তু নেটওয়ার্কের ক্রাইসিসকেও জয় করে এগিয়ে যাব, সেই পন্থায় নিয়েছি। এই জন্য আমরা দারুণ দারুণ শো করছি। তো আমি প্রথমেই যাব ওপার বাংলার কাছে, আমাদের প্রিন্সিপাল সাহেবের কাছে, মিস নিগার হাফিজের কাছে, যে ওপার বাংলার অবস্থা কিরকম আগে বলো। ওপার বাংলার অবস্থা এখন মোটামুটি ভালোর দিকে বলা যাচ্ছে না, ভালোর দিকে বলা যায়, আবার ভালোর দিকেও ঠিক বলা যাচ্ছে না। কারণ
গতকালকে দেখা যাচ্ছে আমাদের এখানে করোনা ভাইরাসে আক্রান্ত যারা রোগীরা ছিলেন তাদের মধ্যে 40 জন একসাথে মারা গেছে। আজকে আবার মৃত্যুর হার অনেক কম। তাতে ঠিক বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে একদিনের হিসাব দেখে মৃত্যুর সংখ্যা দেখে হয়তো বাড়ছে, আবার পরবর্তীতে দেখা যাচ্ছে তার পরের দিন আশানুরূপ যে লাফায় যে বাড়ার যে সিস্টেমটা ছিল অন্যান্য উন্নত দেশগুলো যেমন আমেরিকা, ফ্রান্স, ইটালি, ওই ধরনের হচ্ছে না। উচ্চতা অনেক মৃত্যু অনেক কম, এখানে সুস্থ বেশি। তাতে মানে একদিন বাড়ছে তারপরের দিন যে আরেকটু বাড়বে এরকম হচ্ছে না। কিন্তু এখানে আজকে গতকালকে যেমন ছিল লকডাউন উঠে যাওয়ার পরে আমি নিগার হাফিজকে একটা জিনিস জিজ্ঞাসা করবো যে লকডাউন উঠে যাওয়ার পরে কি অবস্থাটা আরো বেশি বাড়ছে, মানে আরো বেশি মানে সংখ্যা বেড়ে যাচ্ছে ঢাকাতে, বাংলাদেশে? না, এটা ঠিক বলা যাচ্ছে। গতকালকে যখন লকডাউন উঠে যাওয়ার পরে গতকালকে দেখে আমরা সবাই খুব ছিলাম যে আগামীকাল হয়তো 80 জন হতে পারে বা 60 জন হতে পারে, কিন্তু আজকে দেখা গেল যে 21 জন হচ্ছে। তার মানে লকডাউন তুলে দেওয়াতে কিন্তু হার যে বাড়ছে বা সংক্রমণের সংখ্যা যে বাড়ছে তা না। আমাদের এখানে হচ্ছে যে পরিমাণ যাদেরকে শনাক্ত করা হচ্ছে, আমরা শনাক্ত করার পর যে পরিমাণ শনাক্ত করা হচ্ছে দেখতেছি যে সংক্রমিতের সংখ্যা বেশি, কিন্তু সংখ্যা এখানে অনেক বেশি, এখানে অনেক বেশি। মৃত্যুর হার এখানে তুলনামূলকভাবে অনেক কম আছে। আর লকডাউন তুলে দেওয়ার পরেও যে আরেকটা বিষয় দেখলাম, আমাদের যে জনসাধারণ তারা কিন্তু লকডাউনের মতনই নিয়ম কানুন গুলো মেনে চলছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম দেখা যাচ্ছে, কিন্তু নর্মাল যে জীবনযাত্রা আমরা আমাদের যে ইয়েগুলো দেখতেছি, বাজার ঘাট আগে লকডাউনের সময় যেমন ছিল এখনো তেমনই আছে। মানে খুব বেশি যে বাড়ছে তা কিন্তু না, লোক সমাগমটা বেশি বাড়ছে সেটা কিন্তু না। আচ্ছা, তুমি একজন প্রিন্সিপাল, আমরা সবাই জানি গ্রিন হেলথ টিউটোরিয়াল স্কুলের প্রিন্সিপাল তো ঢাকা বাংলাদেশে। তো সেইখানে প্রিন্সিপাল মানে যেহেতু তুমি, তো সেখানে ওয়ার্ক ফ্রম হোম বা এডুকেশন ফ্রম হোম এটা কতটা অ্যাপ্লিকেবল বলে তোমার মনে হয়? এটা অ্যাপ্লিকেবল অনেকটাই কাছে। আমরা হচ্ছে যে লকডাউন হওয়ার পরে আমরা প্রথম এক মাস স্কুল অফ, মানে কোনো ক্লাস হয়নি, বাচ্চাদের পড়াশোনার সাথে কোনো টাচ নেই, তারা হচ্ছে বাড়িতে দুষ্টুমি করে, তারপরে হচ্ছে মাঝে বিরক্ত করে, মানে অনেক রকমের মানে অবস্থা তৈরি করে ওরা নিজেরাও কেমন যেন একটা ফেড আপ হয়ে যাচ্ছে। তারপরে আমি ব্যক্তিগতভাবে আমার স্কুল থেকে আমি ব্যক্তিগতভাবে একটা ডিসিশন নিলাম যে আমরা হচ্ছে অনলাইন ক্লাস নিব। ওদেরকে আমরা এই যে এখন যে প্রোগ্রামটা যেভাবে করতেছি এভাবে ওদেরকে অনলাইনে আমরা ক্লাস নিলাম। এটা দেখাচ্ছে মারাও খুব খুশি, বাচ্চারাও দেখা যাচ্ছে যে খুব খুশি, তারা আমাদের টিচারদের চেহারা দিতে পারছে, তাদের প্রত্যেক দিনের পড়া আমরা বলে দিচ্ছি অনলাইনে যে তোমরা এখান থেকে এইভাবে পড়ো। তারপর ওদের জিজ্ঞেস করছি, তারপর দেখা যাচ্ছে যে ওরা মানে ক্লাসের প্রতি পড়াশোনার সাথে একটা যে সম্পর্ক এইটা ওদের থাকছে। আচ্ছা, তার মানে তুমি আমাকে একটা কথা বলো, এই ওয়ার্ক মানে এডুকেশন ফ্রম হোম কান্ট বি অ্যান অল্টারনেটিভ, রাইট? মানে কালকে লকডাউন এখন নেই, আমরা জানি লকডাউন উঠে গেছে। তো পুরনো যে আমরা যখন লকডাউন হচ্ছিল, বাংলাদেশ হোক বা ইন্ডিয়া হোক বা কলকাতা হোক, সেখানে আমরা দেখেছিলাম বহু স্কুল কলেজেস কিন্তু ছাত্রছাত্রীদেরকে মানে এটা থ্রু ল্যাপটপ বা থ্রু ফোন বা হোয়াট এভার, থ্রু স্কাইপ বা জুমিং বা যেখানেই হোক সেটা সূত্রে পড়ানোটা হচ্ছিল। তো সেটা তো অল্টারনেটিভ নয়, কারণ সেটা আমার মনে হয় যে বাচ্চারাও সেটাতে পুরোপুরি যেটা হয় যে শিখতে পারবে না, কারণ তাদেরও একটা জায়গায় মনে হবে যে তারাও বোর হচ্ছে, তারা যেমন ক্লাসে বসে যেভাবে শেখার একটা আনন্দ আছে সেটা একটা তারা মিস করবে। সেটা তারা সাময়িকভাবে কিছুদিনের জন্য সেটাকে করেছে, কিন্তু এখন যেহেতু লকডাউন উঠে গেছে তারা কিন্তু আবার দিকে এগোচ্ছে, তাই তো? না, তাদের হচ্ছে এখন লকডাউন উঠে যাওয়াতে যে স্কুলগুলো খুলে দিলে বাচ্চাদের আমরা কতটুকু নিরাপত্তা দিতে পারবো, তাদেরকে আমরা হচ্ছে কতটুকু নিরাপদ রাখতে পারবো। কারণ একটা স্বাস্থ্যবিধি মেনে চলতে গেলে একটা স্কুলের স্বাস্থ্যবিধি মেনে চলাটা খুব কঠিন একটা ব্যাপার, কারণ অনেক বাচ্চা থাকে সে দূরত্ব বজায় দেখা হচ্ছে একটা অপরের সাথে তাদের কুশল বিনিময়, তারা একসাথে আগে যেমন খেলা করতো তাদের সেই পরিবেশটা তাদের মনে হচ্ছে, তারা দেখাচ্ছে ওইভাবে খেলা করতেছে, একজন আরেকজনের হাত ধরছে, অনেক মানে খুব দামি কথা আমাকে মিস নিগার হাফিজ বললেন যে আলটিমেটলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ প্রিকশনটা নিয়ে কিন্তু সব কাজ চালাতে হবে, যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। উনিও বললেন যে কোনো কিছুই থেমে থাকা যাবে না, সবকিছু হচ্ছে প্রিকশন ইজ বেটার দেন কিওর অ্যান্ড প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো প্রিকশনটা নিতে হবে। আমি একটু ডক্টর
আমাদের এখানে ডক্টর পিয়ালি সোম আছে, ওরা দুটো প্রফেশন, বাই প্যাশন একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, আর তার আগে উনি এক ডাক্তার। উনি জায়গাটা আমি বলে দিতে পারি অবশ্যই, যেখানে উনি করছেন আমি জানি, সেটা বসিরহাটে, আই গেস, রাইট? বসিরহাটে উনি একজন মেডিকেল অফিসার। তো বেসিক্যালি ওনার মতো ভালো তথ্য বা ভালো ইনফরমেশন কেউ দিতে পারবে না। তো আমি এখনকার সিনারিওর নিয়ে একটা প্রশ্ন করব ডক্টর পিয়ালি সোম। এখন আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি লকডাউন উঠে যাওয়ার পরে কিছু কিছু জায়গায় খবর এসেছে করোনা আর কাওয়াসাকি একসাথে হচ্ছে একটা বাচ্চা। এটা আমাদের কলকাতার ঘটনা। তো এখন লোকেদের মধ্যে একটা আতঙ্ক যে করোনা হওয়া থেকেই কি তার মানে কাওয়াসাকি হয়েছে, সেটা একটা 4 মাসের শিশুর হয়েছে, 4 months ইয়ার ওল্ড একটা নিউবর্ন বেবির হয়েছে। সে এখানে কলকাতা একটা বেসরকারি হাসপাতাল, সম্ভবত আমরি মুকুন্দপুরে, মানে নাম নিয়ে আমরি মুকুন্দপুরে সে অ্যাডমিটেড হয়েছে, এবং সেটা আমরা দেখেওছি নিউজ চ্যানেলে। যে তো কাওয়াসাকি আবার রোগটা করোনার সঙ্গে কিভাবে উৎপত্তি হলো, আর এই কাওয়াসাকি রোগটা কি মানে করোনার মতনই, তুমি একটু যদি ডিফাইন করো এই রোগটার বিষয় নিয়ে, বিকজ অনেক দর্শক, মেনি অডিয়েন্সেস ওয়ান্টস টু নো অ্যাবাউট দিস কাওয়াসাকি ডিজিজ। প্রথম কথা হচ্ছে যে মানে এই রোগটা সম্পর্কে আমিও যে খুব একটা বেশি তথ্য দিতে পারবো তা নয়, কারণ আমিও খুব একটা পরিচিত নই আর কি এই ডিজিজটার সাথে। তবে যতটুকু আমি জানি যে এটা হচ্ছে একটা মানে কি বলবো, মানে মেনলি একটা বাচ্চাদেরই হয়, মানে আপ টু 5 years অবধি মানে মোটামুটি বাচ্চাদের এটা হতে পারে আর কি। এর যে শরীরটা না ফুলে যায়, মানে আমরা যদি দেখতে পারি শরীরের চারিদিকে মানে একটা সোয়েলিং, মানে ফোলা ভাব, ইনফ্লামেশন, রেডনেস, হ্যাঁ, মানে এরকম আর কি জিনিসটা হতে থাকে আর কি। তো মানে এটা মেনলি এফেক্ট করে হচ্ছে মানে লিম্ফকে, আমাদের যে শরীরে যে লসিকা গ্রন্থি যেগুলোকে আমরা বলি লিম্ফ নোডস আর কি, ঠিক আছে, সেই জিনিসটাকে মেনলি এফেক্ট করে আর কি। তো এটাকে ইভেন মিউকোটেনিয়াস লিম্ফ নোড সিনড্রোমও বলা হয় এই কাওয়াসাকি ডিজিজটা। তবে আমাদের এখানে ভীষণ রেয়ার এটা, মানে ইন্ডিয়াতে এটা ভীষণই রেয়ার, মানে মেবি 100,000 কেসেস এরকম আর কি, মানে খুব রেয়ার কেস আমাদের ইন্ডিয়াতে। মানে এটা নিয়ে অতটা তার মানে চিন্তা করার ব্যাপার নেই। আচ্ছা, আমি আরেকটা জিনিস করোনা নিয়ে জিজ্ঞাসা করব আমাদের ডক্টরের কাছে, যে করোনা, এই যে করোনার কি আতঙ্কটা বেশি হয়েছে, মানুষ আতঙ্কিত থেকে সতর্কতা বেশি দরকার বলে মনে হয়, নাকি সত্যি আতঙ্ক হওয়ার মতনই একটা জিনিস? কি মনে হয় ডক্টর সাহেব? কারণ তুমি গ্রাউন্ড ওয়ার্কে পুরো কাজ করেছো, করোনার প্রচুর পেশেন্ট তুমি ডিল করেছো, তো তোমার বক্তব্যটা মানুষ জানতে চাইবে, প্লিজ। আমি 21/3/2020 থেকে আমাদের হসপিটালে ফিভার ওপিডি যেটাকে বলে আর কি, সেটা আমি করে আসছি, এবং এটা একটা কনস্ট্যান্ট প্রসিডিওর আর কি, মানে কনস্ট্যান্ট ডিউটি, মোটামুটি একটা রস্টার অনুযায়ী আমাদের ডিউটি করতে হয়েছে। তো মানে পার ডে মোটামুটি এখন এই মুহূর্তে আমি যেটা দেখতে পাই যে পার ডে মোটামুটি 200 করে পেশেন্ট হচ্ছে যারা কিনা সাসপেক্টেড কেস করোনা। এবার মানে আমি মানে আতঙ্কিত কেন নয় বা আতঙ্কিত কেন হতে হবে এই প্রশ্নের উত্তরই কথাগুলো বলছি। সেটা হচ্ছে যে আগে যখন আমরা মানে মার্চের শেষে বা এপ্রিলের প্রথম দিকে যখন আমরা মানে ফিভার ওপিডি করতাম, সেখানে যে সাসপেক্টেড কেসের যে রেটটা ছিল আর কি, সেটা হচ্ছে পার ডে খুব বেশি হলে ম্যাক্সিমাম 40, ঠিক আছে, 40 জন পার ডে। কারণ প্রথম কথা লকডাউন, প্রপার লকডাউন ছিল, এবং সেখানে কোনো মিক্সেশন ছিল না। মানে মিক্সেশন বলতে এটাই আমি বলতে চাইছি যে এখন যে জিনিসটা হচ্ছে মাইগ্রেন্ট, আমরা জানি মাইগ্রেন্ট লেবাররা নিজেদের বাড়িতে ফিরছে, এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমাদের এয়ার ইন্ডিয়া বা বিভিন্ন যে উড়ানগুলো আর কি, তারা বিদেশ থেকে কিছু লোকেদের নিয়ে আসছে আর কি, আমাদের ইন্ডিয়ার একটা মানে প্রজেক্টের মধ্যে পড়ছে আর কি এটা। তো এইভাবে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা মিক্সিং হচ্ছে এতদিন অবধি, মানে মোটামুটি এপ্রিলের মোটামুটি 20 বা 25 তারিখ অবধি আমরা যেটা দেখেছি
সেটা হচ্ছে যে সেই সময়টা মানে যে এরিয়ার লোক সেই এরিয়াতেই ছিল, তাতে কি এখন মিক্স আপ হয়ে গেছে, এখন জিনিসটা মিক্স আপ হয়ে গেছে, যার জন্য এখন আমরা যেটা ফেস করছি সেটা হচ্ছে যে প্রত্যেক দিনে আমরা মোটামুটি মানে এক একটা ব্লক নিয়ে মানে অনেকগুলো ব্লক নিয়ে একটা ডিস্ট্রিক্ট হয় আর কি, তো এক একটা ব্লক থেকেই মোটামুটি পার ডে মানে 10 থেকে 12 জন করে পজিটিভ পেশেন্ট হচ্ছে। আচ্ছা আমি এই প্রশ্নটাও করবো, বিকজ ডক্টর তুমি হচ্ছে আইডিয়াল পারসন বলার জন্য। এটা হচ্ছে যে করোনাতে যে প্রিকশন মেজারমেন্ট যেটা হয়েছে, যে মাস্ক পরো, স্যানিটাইজ করো, যতটা পারো ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করো, হ্যাঁ, এইগুলো যদি সত্যি একজন মানুষ মেনটেন করে, আমি বলছি সত্যি যদি একজন মানুষ মেনটেন করে, সে কি করোনার হাতে পড়বে না? এটা তুমি ব্যক্তিগত মত দিতে পারো যে তোমার সপ্তাহ দিতে পারো, সে করবে না। আর দ্বিতীয় পয়েন্ট সেটা হচ্ছে করোনায় যদি কেউ পড়ে, তার যদি ইমিউনিটি লেভেল ভালো থাকে, সে কি বেঁচে ফিরবে? আর এইটাকে শুধুমাত্র খুব ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট, যাদের হার্টের প্রবলেম আছে বা যাদের লাংসের প্রবলেম আছে বা যাদের কিডনির সুবিধা আছে বা যাদের ইমিউনিটি কম বা যারা বয়স্ক লোক, তাদেরকে মানে মৃত্যুর দিকে যেতে পারবে করোনা, মনে হয়? হ্যাঁ, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে মানে প্রথম কথা হচ্ছে যে ইমিউনিটি যে ব্যাপারটা, অবশ্যই হার্ড ইমিউনিটি হচ্ছে এমন একটা জিনিস যেটা যে কোনো অসুখ থেকেই মানুষকে বাঁচাতে পারে। যেমন আমাদের দেশে, মানে এটা হয়তো বিশ্বাসযোগ্য নয়, কিন্তু আমাদের দেশে দেখা গেছে যে 20% লোক টিউবারকিউলোসিসে ভোগে, ঠিক আছে? এত অ্যাওয়ারনেস হওয়ার পরও বা মেডিসিন হওয়ার পরও কিন্তু 20% লোক টিউবারকিউলোসিসে ভোগে। এটার একটাই কারণ মানুষ অ্যাওয়ারনেসটা না গ্রহণ করতে পারে না, ঠিক আছে? মানে আমাদের ইন্ডিয়াতে বা মানে যাই করবে তার একটা বিপ্লবী সত্তা, যেটা বলবো স্বাস্থ্য দপ্তর থেকেই হোক আর সেটা মন্ত্রী দপ্তর থেকেই হোক, মানে যে কোনো গ্রাউন্ড থেকেই হোক, মানে এখানকার মানুষদের এটাই ব্যাপার যে যদি নর্থে যেতে বলা হয় তাহলে তারা সাউথে যাওয়ার জন্য একটা আন্দোলন করবেই আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম। তো সেই জন্য আমরা আজ পর্যন্ত টিবিটা এখনো পর্যন্ত দূর করে উঠতে পারিনি আমাদের দেশ থেকে, এত বছর ধরে চলছে কিন্তু দূর করে উঠতে পারিনি। আর তো সেরকমই হচ্ছে করোনাতে হচ্ছে বলছে যে ইমিউনিটি বুস্টার কিছু খেলে, ইমিউনিটি বুস্টার মেনলি আমরা যেটা বলছি ভিটামিন সি, ভিটামিন ডি মেনলি আর কি, আয়রন, এগুলো খেলে আমাদের ইমিউনিটি বুস্টিং হবে। কিন্তু তা বলে ব্যাপারটা এরকম নয় যে আমি উইদাউট মাস্ক, উইদাউট গ্লাভস, উইদাউট সোশ্যাল ডিস্টেন্সিং আমি একটা মানুষকে ফেস করলাম যে কিনা পজিটিভ পেশেন্ট, তো এরকম নয় যে সে আক্রান্ত হবে না। কারণ এই রুলস গুলো সবার আগে, মানে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার বা সোপ, হ্যান্ড সোপ, আর তার সাথে হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, এই জিনিসগুলো অবশ্যই করে মেনটেন করতে হবে। যদি এটা কেউ সত্যিকারে মেনটেন করে, মাস্ক, গ্লাভ এগুলো সব কিছু করে মেনটেন করে, সে করোনার হাত থেকে মানে সমস্যা এসে পড়বে না? মানে অ্যাটলিস্ট তুমি তোমার জায়গা থেকে বলো যে তুমি 80% ভাবে সে করোনা আক্রান্ত হবে না। কারণ আমি বলছি, আমি মানে যখন পেশেন্ট দেখছি, আমি তো আর জানি না কে করোনা আক্রান্ত অলরেডি বা কেউ করোনা আক্রান্ত নয়, কিন্তু আমি যেহেতু আমার প্রপার পিপিই আছে, আমার একটা টাইমে, এখন পিপিই দিচ্ছে সরকার, একটা টাইমে পিপিই ছিল না, যাই হোক, তো আমরা মাস্ক, গ্লাভস মানে এগুলো করেই বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেই কাজ করেছি। তো এখন অব্দি আমি যদি অ্যাসিম্পটোম্যাটিক ক্যারিয়ার না হয়ে থাকি তাহলে এখন অব্দি আমি ঠিক আছি। তো একদম খুব ভালো পয়েন্ট বললো কিন্তু ডক্টর পিয়ালি সোম, যে প্রিকশনটা নিতে হবে, প্রিকশন নিলেই কিন্তু করোনাকে আমরা রুখতে পারবো। আর অবভিয়াসলি ইমিউনিটিটা তো ডেভেলপ করতেই হবে, মানে দুটো অস্ত্রের মতো ব্যাপার, দু হাতে অস্ত্র নিয়ে মানুষকে করতে হবে। আরেকটা তুমি কথা বলতে যে অ্যাসিম্পটোমেটিক, যারা অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট তাদের জন্য কি? একটা আজকে আর্টিকেল দেখছিলাম, কোনো একটা মোস্ট প্রবলি হয়তো ইন্ডিয়া টাইমস, আমি ঠিক জানি না, তবে সেখানে আমি একটা আর্টিকেল দেখছিলাম যেখানে লেখা আছে যে ডিসেম্বরের মধ্যে 64 কোটি মানুষ করোনা আক্রান্ত হবে আমাদের দেশে, এবং তার মধ্যে 90% মানুষ জানতেই পারবে না যে তারা করোনা আক্রান্ত হয়েছে। মানে এটা ব্যাপারটা অনেকটা এইরকম যে আজকে যদি আমি করোনা আক্রান্ত হই, যেহেতু আমার কোনো সিমটম নেই, আমি কিন্তু জানি না যে আমি করোনা আক্রান্ত কিনা। আমি একটা খুব বড় প্রশ্ন, তার যদি সিমটম না থাকে, কালকে সাপোজ সে তো হঠাৎ করে তো মরে যাবে না, মানে না, কখনোই না।
যদি না আমার কোনো আনুষঙ্গিক প্রবলেম থাকে, সাপোজ আই এম ডিলিং উইথ মাই কিডনি প্রবলেম, যেটা আজকে সাজিদ ওয়াজিদের যে কেসটা হয়েছে, মানে উনি যে আমাদের আজকে মানে আমাদের চলে গেছেন আর কি, মানে ইন্ডাস্ট্রিতে লস, তো ওনার যেটা ব্যাপার, ওনার কিন্তু কিডনির একটা প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বলা হচ্ছে উনি কোভিড পজিটিভও ছিলেন, তো সেইটার জন্য হয়তো মানে দুটো একসাথে ওনার শরীরের ওপর মানে ক্রিয়া প্রক্রিয়া করেছে বলেই হয়তো উনি মানে হয়তো সার্ভাইভ করতে পারেননি। কিন্তু আমাদের শরীরে যদি অন্য কোনো অসুবিধা না থাকে, আমি বলি যতক্ষণ অব্দি না ভ্যাকসিন আসছে পিয়ালি, ততক্ষণ অব্দি মানুষ যদি প্রপার প্রিকশন নেয়, আই উইল obviously to sanitize yourself as much as possible, to maintain physical distancing, not social distancing, because at this time কোনো সোশ্যাল ডিস্টেন্সিং হয় না। আজকে আমরা একটা এরকম দারুণ শো করছি ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, বাট সোশ্যালি আমরা কানেক্টেড হয়ে গেছি। তবে and obviously do listen to what the higher authorities are saying and to keep yourself updated, পজিটিভ থাকতে হবে আর ইমিউনিটিটা ডেভেলপ করতে হবে। আর অ্যাসিম্পটোমেটিক যারা, তাদের নিজেদের লাইফ নিয়ে কোনো ঝামেলা নেই, তাদের অবভিয়াসলি ভাবতে থাকবে যদি না তাদের কোনো কিডনি বা হার্ট বা কোনো থাকে। ডক্টর সে খুব ভালো পয়েন্ট হাইলাইট করেছে ডক্টর পিয়ালি সোম। আমি এবার চন্দন ভুনিয়ার কাছে যাব, বাট তার আগে জিজ্ঞাসা করব যে আমাদের প্রিন্সিপাল ম্যাম কি আছে তো লাইনে? প্রিন্সিপাল ম্যাম? জি আছি, আমি লাইনে আছি। ডক্টর পিয়ালি সোম কি প্রিন্সিপাল ম্যামকে দেখতে পাচ্ছে ফ্রম বাংলাদেশ? না, মানে আমি ফ্রেমটায় ওনাকে দেখতে পাচ্ছি না, মানে হ্যাঁ আমি সেটা দেখতে পাচ্ছি। হচ্ছে মেইন ওয়ারিয়ার যারা রাস্তায় রাস্তায় নেমে আজকে আমাদেরকে নিউজ প্রত্যেকটা খবর জানাচ্ছে কি হচ্ছে না হচ্ছে। আজকে দিনে দাঁড়িয়ে জার্নালিস্টের মতো আমি বলবো ওয়ারিয়ার জার্নালিস্টদের মতো। হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন আপনি? একদম দেখা যাচ্ছে পারফেক্ট। জি আচ্ছা ঠিক আছে, একদম জার্নালিস্টদের কথাটাই বলবো যে চন্দন ভুনিয়া যেভাবে রাস্তায় নেমে বা জার্নালিস্ট যারা যেভাবে রাস্তায় নেমে মানুষের কাছে সত্যিকারে খবরটাকে পৌঁছাচ্ছে, আমি তাদেরকে স্যালুট জানাই। আজকে স্বাস্থ্যকর্মী ডক্টর পিয়ালি সোম আছে, তিনি আজকে যদি রাস্তায় না যায়, সেই যদি আজকে হসপিটালে না যায়, তাহলে কিন্তু আমরা পরিষেবা পাবো না। ইউ অল আর ওয়ারিয়ার্স যারা এই লকডাউনের সময় মানুষকে বাঁচিয়েছো। বলে দিন এমার্জেন্সি সার্ভিসের মধ্যে তো ইনফ্যাক্ট আমি বলবো প্রত্যেকেই যারা এমার্জেন্সি সার্ভিসে আছে তাদেরকে কিন্তু আমি স্যালুট জানাই আজকের দিনে আমার শুনে। আমি আরেকটা পয়েন্ট হাইলাইট করব চন্দন ভুনিয়ার কাছে। চন্দন ভুনিয়াকে জিজ্ঞাসা করছি যে কি মনে হচ্ছে যে এই পরবর্তীকালে এখন যে লকডাউন উঠে গেছে, তো কিরকম জায়গায় দেখতে পাচ্ছ সবকিছু? দেখো সন্দীপ, এক কথায় প্রথমে আমি বলতে পারি যে প্রথম স্যালুট করার মতো জায়গা ডক্টর, স্বাস্থ্যকর্মী, নার্স এবং পুলিশ, তার মধ্যেও তো আমরা রয়েছে অবশ্যই। এক প্রকার সাধারণ মানুষের অনেকটাই সহযোগিতা রয়েছে, যে কারণ ইনারা যদি না থাকতো আজকে এই করোনা মহামারী থেকে আমাদের বাঁচা বোধহয় সম্ভব হতো না সন্দীপ। বাট এখনো কি পরিস্থিতি একদম আমরা দাঁড়িয়ে আছি আমরা সেটা বলতে পারছি না। ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা এবং প্রশাসন এবং রাজ্য সরকার, কেন্দ্র সরকার যৌথভাবে যে প্রচেষ্টা নিয়ে আজকে মাঠে নেমেছে, যে মানুষের প্রত্যেকটা দিক খুঁটিনাটি যাতে সুস্থ থাকে, কিভাবে কি না করলে হবে, এবং ডাক্তারকে যেমন সহযোগিতা। হ্যাঁ, কিছু কিছু আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় ডাক্তারদের সমস্যা রয়েছে, অ্যাকচুয়ালি সেটা সাপোর্টিং কিছু অভাব আছে, যে বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারছেন না সরকারের তরফ থেকে, সেটা সম্ভব নয়। কারণ একটা জায়গায় আমরা দেখেছি যে আজকে করোনা যে পজিটিভের সংখ্যা দিনের পর দিন বাড়ছে, যে জায়গাটা হয়তো গ্রিন জোন ছিল সেটা আবার কিন্তু রেড জোনে চলে যাচ্ছে। অর্থাৎ কি যে লকডাউন যে জায়গাটা সেটা কিন্তু ফুলফিল হচ্ছে না। অর্থাৎ কি যে গ্রাম করবো আরেকটা পয়েন্ট আমি হাইলাইট করবো চন্দন ভুনিয়ার কথাতে, বাইরে বিদেশ যেখানে যেখানে করোনা হচ্ছে সেখানে কিন্তু পপুলেশন আমাদের মতো নয়। আমাদের এখানে মানুষদের মধ্যে অ্যাওয়ারনেসটাও নেই, যেটা ডক্টর বললেন। আমি ইনফ্যাক্ট মনে করি বাংলাদেশেও এই একটা, বাংলাদেশেও মানুষ সচেতন। তো এই হিউজ মাস কন্ট্রোল করা
এই হিউজ মাসকে একটা জায়গায় নিয়ে যাও, সচেতনতা, এটা সরকারের জন্য বড় দায়িত্ব ছিল। এটা আমাদের সরকার কিন্তু যথাযথভাবে চেষ্টা করে সেটা তো মানুষের মধ্যে করে যে তোমাদের সচেতন হতে হবে। তারপর আমাদের একটা লকডাউনটা করা হয়েছে। হ্যালো, যেটা বললাম যে ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারটা তো বিগড়ে যাবে, ওই জন্য এখন আপাতত ভাবে সরকারকে লকডাউনটাকে তুলে দিতে হয়েছে, কিছু করার নেই। বাট সচেতনতাটা সরকার কিন্তু মানুষের মধ্যে ইনজেক্ট করতে পেরেছে, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। যেটা চন্দনও বললো, আরেকটা আমি ইম্পর্টেন্ট পয়েন্ট হাইলাইট করব, যে এই মাসকে কিন্তু কন্ট্রোল করাটা ইজি নয়। ইটালি বা ইউরোপ বা আজকে আমরা আমেরিকাকে যদি দেখি, ওখানকার মানুষ অনেক সচেতন। আজকে অস্ট্রেলিয়াতে মাত্র 103 জন এফেক্ট মানে মারা গেছে। আমার সঙ্গে সেদিন অস্ট্রেলিয়ার বন্ধু কথা হচ্ছিল, সে বলছে 103 জন মাত্র মারা গেছে গোটা কান্ট্রি। তাহলে ওখানে মানুষ বিরাট সচেতন, এখানে সচেতন একদমই তাই। বাংলাদেশেও নেই সে মানসিকতা, লোকেরা সচেতন নয়, যে যার মতো বেরিয়ে যাচ্ছে। তো সেখানে কিন্তু কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট ছিল, যেটা সরকার যথাযথভাবে চেষ্টা করেছে। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় সবাইকে আগে সচেতন হতে হবে, মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে, শুধু সরকারকে ব্লেম করতে হবে। আজকে আমাকেও আমাকেও আমাদের প্রিন্সিপাল সাহেবের ম্যামের পাশে দাঁড়াতে হবে, সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে। এটা হচ্ছে সবাইকে সবার পাশে দাঁড়াতে, নিজের সুরক্ষা নিজের কাছে। একদম। চন্দন কি বলবে? চন্দন একটা কথা বলছিল, চন্দন প্লিজ কন্টিনিউ। দেখো যে আজকে যা সরকারের পক্ষ থেকে বা ডাক্তার প্রশাসন বা যে সমস্ত স্বাস্থ্যকর্মী নিযুক্তরা যে সমস্ত যা যেভাবে পরিশ্রম করছে, দিনের পর দিন আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যে জায়গায় পজিটিভ হচ্ছে, যে জায়গায় চিকিৎসা হচ্ছে, সমস্ত জায়গায় ঘুরে দেখেছি যে যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে এরা কাজ করছে, সব থেকে বড় তো স্যালুট দেওয়ার দরকার এদেরকে। কারণ কি দেখো, আমরা জাস্ট টেলিভিশনের পর্দায় বা ভিজুয়াল মিডিয়ায় আমরা তুলে ধরছি যে এরা কিভাবে পরিশ্রম করছে। সন্দেহ একটুখানি কন্টিনিউ করতে দাও। যেটা হচ্ছে সব থেকে বড় জিনিস কি বলতো, মানুষের মধ্যে যে সচেতনতা ভাব, কিন্তু আমরা সেই জায়গাটায় প্রতিনিয়ত যে নিউজগুলো করে দেখাচ্ছি, যে মানুষের মধ্যে কিন্তু সচেতনতার একটু খুব অভাব রয়েছে। অর্থাৎ কি বলতো, যে আজকে লকডাউন করে আজকে আমরা দীর্ঘদিন একটা জিনিস কি বোঝাতে চাচ্ছে সরকার, কেন লকডাউন, সেই জিনিসটা বোঝাতে গিয়েই আজকে আমাদেরকে 2.5 মাস লেগে গেল। আজকে যে পজিটিভ সংখ্যাটা বারবার বাড়ছে, আজকে সত্যি কথা বলতে সন্দীপ তুমি ভাবতে পারবে না, পজিটিভ সংখ্যা কিন্তু হিউজ পরিমাণ বাড়ছে। এবার সরকারের কিছু করার নেই, কিন্তু সাধারণ মানুষ যেগুলো খেতে পাচ্ছে না তাদেরও মুখ চেয়ে কিন্তু ডিস্টেন্স মেনটেন নয়, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে যদি মানুষ ঠিকঠাক ভাবে মাস্ক স্যানিটাইজার যদি ইউজ করে যদি ঠিকঠাক চলে, তাহলে এই করোনা মহামারী থেকে আমরা কিন্তু বাঁচতে পারবো। কিন্তু যদি না পারি, যদি না বুঝতে পারে কেউ যে এই জায়গাটা আজকে পরিযায়ী শ্রমিক যারা এসছে তাদেরকে যদি সুরক্ষাভাবে যদি না রাখা হয়, বা তারা যদি না হোম কোয়ারেন্টাইন যদি না থাকে, যদি তারা চিকিৎসা ঠিকঠাক না করে সন্দীপ, কিন্তু বিগত দিনে কিন্তু খুব কঠিনতম পরিস্থিতি আসবে। ডাক্তার ম্যাম আছে, আমি একটা কথাই বলবো, ওনাদেরকে অবশ্যই স্যালুট করার তো অবশ্যই আমি আগে বলেছি, যেটা ইনারা যেভাবে পরিশ্রম করছে, যে সচেতনতা একটা বিশাল প্রয়োজন আছে সন্দীপ। যে অ্যাড বলো সরকারের তরফ থেকে যাই হচ্ছে হোক, কিন্তু আমরা যখন বাইরে বেরাচ্ছি বিনা মাস্কে যেন না বাড়াই সন্দীপ। সব থেকে বড় জিনিস, এটা একটা বড় বার্তা। অর্থাৎ কি, যে বাষ্প মানে এই যে ওয়েদারে যে এতে বেড়াচ্ছে এবং টাচ করলে তো আলাদা জায়গায়, কিন্তু যদি আমরা বিনা মাস্কে বা বিনা হ্যান্ড গ্লাভসে বাড়াই, সেটা যে কতটা ক্ষতিকারক সেটা আমরা ফিল করেছি। অর্থাৎ কি, যে জায়গাটা আমাদের ঝর্ণা জেলায় যে জায়গাটা করোনা হাসপাতাল রয়েছে, যেভাবে মানুষ দিনের পর দিন আসছে, দেখলে কেঁদে ফেলবে সন্দীপ। সিরিয়াসলি, যে এমন একটা জায়গায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, যে যেমন ডাক্তাররাও যেভাবে পরিশ্রম করছে, প্রশাসন কিন্তু যথেষ্ট তৎপর, সরকার কেন্দ্রীয় সরকার বলো, রাজ্য সরকার বলো, ডাক্তার বলো, যে সমস্ত মানুষও কিন্তু বারবার, যে সমস্ত নেতা নেতৃত্ব আছে তারাও কিন্তু সচেতন করছে। কিন্তু বেশ কিছু মানুষ অবুঝ বলো, এক কথায় যারা বুঝতে চায় না যে কেন এই ধরনের লকডাউন, কেন এগুলা, মানে কিসের জন্য
এই যে মানুষের সচেতনতা, কিন্তু বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থাও কিন্তু এগিয়ে এসছে, মিথ্যে কথা বলবো না, বেশ কিছু সংস্থা এসছে, বেশ কিছু ক্লাবও কিন্তু সেই জায়গায় কিন্তু সাপোর্ট করছে। কিন্তু যে জেনারেশনটা বাড়ছে পজিটিভে, এটা কিন্তু খুব বড় অ্যাওয়ারনেসের প্রয়োজন। টিভি দেখছে মানুষ, তাও কিন্তু বিনা মাস্কে বাইরে বেরাচ্ছে। কেন আমি বুঝতে পারি না এই জায়গাটা যে কতটা ক্ষতিকারক, ভাবে যে কিছুই হবে না, সরকার বলেছে লকডাউন উঠে গেছে এবার বিন্দাস করো। আজকের চিত্রটা বলি, যে যেহেতু সরকার বলেছে গতকাল থেকে যে বাস চলার কথা, মানুষ হিউজ পরিমাণ বেরিয়ে গেছে, কোনো ডিস্টেন্স মেনটেন নেই, কোনো রকম বিনা মাস্কে মানুষ ঘুরছে। সন্দীপ, তাহলে আমরা কি করব বল? আমাদেরকে বের করে আমরা বেরোতে ভয় করছি। তোমাকে আমি একটা ইনফরমেশন দিই, তুমি তোমার নিউজের জন্য ভালো হবে। বাজারে আমার সঙ্গে একটু আগে কথা হলো, একজন আমার বন্ধু, সে থাকে হচ্ছে এই নর্থ কলকাতায়, সে একটা বাজারে গেছিল। তো বাজারে সে বলছে যে আমি ভয় পেয়ে গেছি। আমি বললাম কেন? বলছে মানুষ মনে হচ্ছে ফলের একটা জায়গায় ফল কিনতে গিয়ে কিছু লোক নাকি মানে ফল আলা যে তার গায়ে পড়ে যাচ্ছে, পদপিষ্ট। মানে আমার অবাক লাগছে যে মানুষ মনে হচ্ছে যেন স্বাধীনতা পেয়েছে। মানে ভারত স্বাধীন হয়ে যাওয়ার পরে যে এতদিন ধরে মনে হচ্ছিল বিদেশের মানে ব্রিটিশরা এসে রাজ করেছে আমাদেরকে সবাইকে, মানে আমরা একটা স্বাধীন ভারতে ছিলাম বা স্বাধীনতার শিকার হয়েছি, এখন আমরা একটা স্বাধীনতার আশ্বাস পেয়েছি, পরে বেরিয়ে গেছি। কিন্তু এটা চন্দন বলেছে, এটা ডক্টর পিয়ালি সোম বলেছে, আই উইল লাইক টু হাইলাইট দ্যাট পয়েন্ট, যে আমরা যদি না বুঝি আমাদেরকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না, কোনো সরকারও বাঁচাতে পারবে না, কোনো ডাক্তারও বাঁচাতে পারবে না। কারণ একটা সার্টেন সময় পরে এটা অবভিয়াসলি, যেটা পিয়ালি সোম বললো যে ইমিউন হতে হবে, সেটা হলে ভালো। আর তার সাথে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদেরকে প্রিকশন নিতে হবে। নাম্বারগুলো যদি আজকে পাগলের মতো ভাইলেট করে যায়, বিরাট জায়গায় পৌঁছে যায়, তো এটা কোনো রাজ্য কেন কোনো দেশের পক্ষে সেই জিনিসটাকে মানে কমব্যাট করা বলে হবে না, মানুষকে সচেতন হতে সব থেকে বড় ব্যাপার। আমি একটু আমাদের প্রিন্সিপাল যিনি ওপার বাংলা থেকে আছে, আমি তার কাছে যাব। যে বাংলাদেশের অবস্থা তো তুমি বললে, রিসেশন, এই কথাটা কিন্তু খুব বড় জায়গায়, যে রিসেশন এটা কতটা পরিমাণে এডুকেশন ডিপার্টমেন্টে এসেছে বলে মনে হয়? প্রিন্সিপাল স্যার, আপনি প্লিজ বলুন। এটা কিন্তু আপনার জন্য প্রশ্ন নয়, এটা চন্দন ভুনিয়া প্লাস ডক্টর পিয়ালি সোমের কাছেও প্রশ্ন। রিসেশন প্রত্যেকটা সেগমেন্টে, তোমাদের সেগমেন্টে কতটা পরিমাণে এফেক্টেড হয়েছে বলে মনে হচ্ছে, কতটা এসেছে? আমাদের তো হচ্ছে, আমি এটা ঠিক ইয়ে করতে পারছি না, কারণ কি আমরা যখন লকডাউন শুরু হয়েছে তখন কলেজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তখন থেকেই বন্ধ। তো আমরা কতটা হচ্ছে ওদের মধ্যে হচ্ছে আমরা যে তাদের যে ইয়ে মানে কতখানি তারা সুরক্ষিত রাখতে পারবে নিজেদের, কিভাবে কতখানি কি করতে পারবে, এইটা সম্পর্কে আমরা কোনো ছাত্রছাত্রী বা কোনো গার্ডিয়ান কর্তৃপক্ষ তাদেরকে আমরা কোনো কিছুই জানাতে পারিনি, বোঝাতে পারিনি। আবার এখন যে তাদের সাথে আমরা যে আসবো, ওদেরকে আমরা যে কাছে পাবো, আমাদের স্কুল কলেজ যদি না খুলে তাহলে আমরা ওদেরকে কাছে পাবো না, ওরা কতখানি এইসব ইয়ে সম্পর্কে জানতে পারছে এটা আমরা বুঝতে পারবো না। ওদের সংস্পর্শে আমাদেরকে আসতে হবে, ওদের কাছাকাছি আসতে হবে, তারপরে আমাদেরকে আমরা বুঝতে পারবো যে আমরা কতখানি সার্থক হয়েছে। ভালো একটা জবাব দিয়েছে। তো আমি একটু ডক্টর পিয়ালি সোমের কাছে জিজ্ঞাসা করবো, রিসেশনটা তোমাদের মার্কেটে মানে ইন মেডিকেল ফিল্ড কতটা এফেক্টেড হয়েছে? আরেকটা ব্যাপার, যেহেতু তুমি প্যাশনটা তোমার হচ্ছে ফিল্ম মেকিং, এটা ছবি বানিয়েছো, এটা আমরা জানি, সেটা ফিল্ম ইন্ডাস্ট্রিটা কিরকম ভাবে দেখছো, বা ইভেন্ট ইন্ডাস্ট্রি কিভাবে দেখছো, কতটা রিসেশন এফেক্টেড হয়েছে বলে মনে হয়? পিয়ালি সোম। হ্যাঁ, মেডিকেল ইউনিট যদি বলা হয় তাহলে খুব একটা রিসেশন এফেক্ট করেনি। তার কারণ হচ্ছে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে মেডিকেল ইউনিট যেহেতু কাজ করে যাচ্ছে করোনার জন্য, সেই জন্য বিশেষ করে গভর্নমেন্ট সেক্টরে, ইভেন প্রাইভেট সেক্টরেও কাজ হচ্ছে সেম ভাবে। কিন্তু মেইনলি আমি গভর্নমেন্ট সেক্টরের কথা বলছি, যেহেতু আমি গভর্নমেন্ট সেক্টরে আছি, এখানে দেখতে গেলে সেরকম ভাবে কোনো রিসেশন পিরিয়ড নেই বা হবেও না। কারণ সরকার চাইলেও আমাদের টাকা কাটতে পারবে না, কারণ সেটা কাটলে সেটা একটা বিদ্রোহের জায়গায় চলে যাবে। কারণ আমরা প্রথম দিন থেকে যেভাবে চেষ্টা করছি আর কি, মানে অ্যাজ আ ওয়ার্ডের হিসাবে কাজ করতে আর কি। তো প্রাইভেট ইউনিটস গুলোতেও তাই, কারণ আমার কিছু বন্ধু বান্ধব যারা আর কি প্রাইভেট বড় বড় প্রাইভেট হসপিটালে যারা আরএমওশিপ করে আর কি, রেসিডেন্ট
মেডিকেল অফিসার হিসাবে আর কি নিয়োজিত, তাদেরও কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না। হয়তো একটা সামহাও অ্যামাউন্ট কাটছে যেটা কিনা ওই পিএম রিলিফ ফান্ডে দেওয়ার জন্য আর কি, বাট সেটা কিন্তু মানে ঠিক আমি রিসেশনের অংশ বলতে পারি না। তবে ফিল্ম ইন্ডাস্ট্রি না, আমি বলবো অ্যাডমিনিস্ট্রেশন যারা চালাচ্ছে, যারা হসপিটালের মালিক, তাদের জন্য কি রিসেশন মনে হয় যে তোমার কিছুটা হলেও হিট করতে পারে নাকি হবে না কিছু? না না, হবে না, কারণ হসপিটালের মতোই চলছে। এবারে কিছু হসপিটাল যেগুলো কিছু কিছু জায়গায় আমি জানি, মুম্বাইতে বেশ কিছু হসপিটাল বন্ধ হয়েছিল, বা ইভেন আমাদের এখানে যেটা সিটি সেন্টার 2 এর কাছে চারনক হসপিটাল যেটা, সেটাও বন্ধ হয়ে গেছিল, কিন্তু ভীষণ কম দিনের জন্য বন্ধ হয়েছে। মানে একটা টাইমে ওটা খুব কন্টামিনেটেড হয়ে গেছিল, সেই জন্য কিছুদিনের জন্য ওটাকে বন্ধ রাখা হয়েছে, আবার সেটাকে আবার তাদের ইউনিট গুলো চালু হয়েছে আস্তে আস্তে। তো হ্যাঁ, আমি বলবো না যে একেবারেই তাদের কোনো আর্থিক ক্ষয়ক্ষতি হয়নি, কখনোই সেটা বলবো না, কারণ একটা ডায়ালিসিস ইউনিট যদি একদিনও বন্ধ থাকে তাহলে অনেক ক্ষতি। তো কিছু আর্থিক ক্ষয়ক্ষতি হয়তো হয়েছে, কিন্তু সেটাকে আমি মানে একদম রিসেশন পর্যায়ে আমি বলতে পারবো না। মানে মেডিকেল ইউনিটের রিসেশন পর্যায়টা খুব একটা ভালো করে না এই মুহূর্তে আমি দেখছি না। এখন পরবর্তীকালে কি হবে সেটা আমি মানে এই মুহূর্তে বলা সম্ভব না, কিন্তু এই মুহূর্তে কোনো রিসেশন নেই। আর সম্পর্কে বলো। হ্যাঁ, ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে এটা বলতে পারি যে হ্যাঁ, একটা বেশ বড়সড় রিসেশনের সম্মুখীন হতে হবে বা হচ্ছেও। আমি শুনেছি টলিউডের কিছু সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে আর কি, এটা আমি শুনেছি। ইভেন আমি আমার একজন যে এডিটর আছে, সে আমাকে কয়েকদিন আগে একটা অর্ডার কপি পাঠিয়েছিল যেখানে লেখা ছিল যে পোস্ট প্রোডাকশন হাউস গুলো খুলবে খুব তাড়াতাড়ি, মানে সামহাউ মে মাসের 15 তারিখ থেকে বা এরকম সামথিং দেওয়ার কথা ছিল। কিন্তু সেই অর্ডারের পরেও কিন্তু পোস্ট প্রোডাকশন হাউস গুলো ভয়েতে খুলতে পারেনি, তারা কিন্তু ওপেন করেন তাদের হাউস গুলো। এবং আজকে আবার শুনছি যে 4 তারিখে আবার একটা ওদের মিটিং হবে, এবং সেই মিটিং থেকে ওদের ঠিক হবে যে কবে থেকে আবার জিনিসপত্র মানে আবার কবে থেকে শুটিং বা প্রোডাকশন শুরু হবে ভালো করে। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে প্রিকশনে যে জিনিসটা আমরা বারবার করে বলছি, মাস্ক ব্যবহার করতে হবে, গ্লাস ব্যবহার করতে হবে, কিন্তু ক্যামেরার সামনে মাস্ক পরে অভিনয় করাটা তো মানে এটা তো একটা খুব মানে একটা দৃষ্টি মানে একটা রুচিকর মানে একটা দৃষ্টি হবে না, মানে একটা খুবই বাজে লাগবে জিনিসটা করার নেই। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে এবার কিছু লোকজন বলছে, সেদিন আমাদের বিশিষ্ট পরিচালক বা নায়ক নায়িকারা কিছু লোকজন বলছে যে স্ক্রিপ্ট রাইটাররা বুদ্ধি করে স্ক্রিপ্ট লিখবে যাতে মানে একটা ডিস্টেন্স মানে ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রেখে আর কি শুটটা করা হয়, যেখানে মাস্কটা না পড়লেও চলবে আর কি। এবার এইগুলো সবটাই হচ্ছে প্ল্যানিং, মানে এবার কতটা সেটা ইউটিলাইজ করতে পারবে বা কতটা আমরা সেটাকে মানে মানে দেখাতে পারবো, আলটিমেটলি করে দেখাতে পারবো, এগুলো কিন্তু বিশাল একটা প্রশ্ন। এবারে কোয়ারেন্টাইনের সময় আমরা দেখেছি প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা, তারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার বলে শুধু নয়, বড় বড় মানে বিশিষ্ট পরিচালকরাও তারাও কিছু কোয়ারেন্টাইন ফিল্মস বানিয়েছে আর কি, বাড়িতে বসে। বিভিন্ন লোক তাদের বাড়ি থেকে বিভিন্ন ফুটেজ পাঠিয়েছে এবং এডিটর সেটাকে এডিট করে করেছে। কিন্তু ওই আবার যেটা বললাম যে সবকিছুরই একটা দৃষ্টি নন্দনের ব্যাপার আছে। আমার বাড়িতে আমার ব্যাকগ্রাউন্ডে যে দেওয়ালটা ন্যাচারালি মানে আমাদের প্রিন্সিপাল ম্যামের বাড়ির ব্যাকগ্রাউন্ড দেওয়ালটা সেটা নয়, বা সন্দীপের বাড়ির ব্যাকগ্রাউন্ড দেওয়ালটাও সেটা নয়। তো ন্যাচারালি আমরা যদি তিনজন এরকম মনে করি যে তিনজন সামনাসামনি কথা বলছি, এটা খুব বাজে লাগছে যে এটা কে কোথায় আছে বোঝাই যাচ্ছে যে প্রত্যেকের বাড়িতে। তো সেই জন্য মানে এটা একটা খুব মানে ছিল মানে অ্যাডজাস্টমেন্ট শুটিং ছিল আর কি। কিন্তু এখন আমরা রিয়েল শুটিং শুরু করতে চলেছি আর কি, কিন্তু সেটা কিছু কিছু জায়গায় শুটিং শুরু হয়ে গেছে, কোনো অসুবিধা নেই সেটা নেই বলতে। আমি আরেকটা পয়েন্ট চন্দন ভুনিয়ার কাছে যাব, যে চন্দন ভুনিয়ার ইন্ডাস্ট্রি যেটাকে বলা হয় জার্নালিস্ট ইন্ডাস্ট্রি, সেখানে আমরা রিসেন্টলি কিছুদিন আগে শুনেছি যে বিরাট ভাবে কিছু বড় সংস্থা কাটছাট করেছে তাদের এমপ্লয়িজদের, সেটা আমরা সবাই জানি, সেটা আজকে এখানে বেঙ্গলের বুকে যারা আছে প্রত্যেকেই জানে। তো কিরকম ভাবে আগামী দিনটা দেখতে পাচ্ছ, কতটা রিসেশন তোমার ইন্ডাস্ট্রিতে জার্নালিস্ট ইন্ডাস্ট্রিতে পড়েছে বলে মনে হয়? দেখো সন্দীপ, একটা কথা বলি যে করোনার জন্য যে বিশেষ কিছু যে আমাদের এই সংবাদ মাধ্যমের উপরে প্রভাব পড়েছে বলে সেরকম কিছু নয়।
অ্যাকচুয়ালি এগুলো হাউস স্ট্র্যাটেজি, তার কিভাবে চালাবে কি করবে জানি না। তো আমি 2006 সাল থেকে যেহেতু রয়েছি, প্রায় নন্দীগ্রাম পিরিয়ড থেকেই কাজ করছি, সেটা তুমি ভালো করেই জানো, যে হয়তো অল্প বয়সেও কিন্তু এই জায়গাটা পৌঁছেছি, অনেক কম বয়স। তো আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু জানি, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেহেতু প্রাইভেট সেক্টরে কাজ করি, যে আমাদের কিন্তু পেমেন্ট বলে কোনো রকম ভাবে আটকায়নি, কিন্তু পরবর্তীকালে কি হবে এখন আমরা জানি না। বাট অনেকগুলো স্টেজ মানে চেঞ্জ করেছে, অনেকগুলো হাউস চেঞ্জ করে আমাদের তো আর এক জায়গায় কোনো বাঁধা ধরা নেই। কোনো একটা জায়গায় ভালো কিছু পাওয়ার জন্য আমরা অন্য কোথাও ছুটে বেড়াই, অর্থাৎ কি একটা ভালো জায়গা পজিশন তৈরি করার জন্য আমরা ছুটে বেড়াই। তো এখনো পর্যন্ত বলবো যেটা খুবই দুঃখজনক, যারা এটার উপরে জীবিকা অর্জন করে তারা দিন কাটাতো বা তারা একটা জব ছিল, কিন্তু হয়তো সেটা হাউস স্ট্র্যাটেজি বলো বা কিছু সমস্যার জন্য তাদেরকে ছেড়ে দিয়েছে বা অন্য জায়গায় তারা কাজ করছে। তো বাট একটা কথাই বলবো তোমাকে সন্দীপ, যে এটার উপরে কিন্তু বহু মানুষ মানে আমাদের সঙ্গে অনেকেই কাজ করছে, দিন রাত প্রচুর পরিশ্রম করছে, যে যেমন ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরাও যেমন ভাবে এবং প্রশাসন যেভাবে লড়ছে, তো আমরাও কিন্তু সব সময় মানে অ্যাকচুয়ালি চেয়ার থাকে, কিন্তু মানে চেয়ারের জায়গায় চেয়ার থাকে, সেই মানুষটি থাকে না, কিন্তু আমরা থাকি মাঠে, এক কথায় বোঝা যায় সেটাই। তাই বাট একটাই কথা বলবো যে এতে দুঃখ পাওয়ার কিছু নেই, মানুষের জীবনে অনেক কিছু রং বদলের একটা সময় থাকে। তো বাট ডাক্তারদের তো আলাদা জায়গা, চাকরি পেয়ে গেলে তাদের আর কোনো টেনশন নেই, কিন্তু আমাদের ক্ষেত্রে তো সে জায়গা নয়, হয়তো এই আজকে এই হাউস আছে, অন্য হাউস নেই। ব্যাপারটা কি হয় সেটা হয়তো আমরা ভালো কাজের তাগিদে বা অন্য কিছু আরো ডেভেলপ করার জন্য আমরা চাই। অবশ্যই যে যার একটা এই প্ল্যাটফর্মে যদি কেউ কিছু ভালো কিছু পজিশন করে থাকি আমরা, তাহলে হয়তো ভালো কিছু একটা জায়গায় যাওয়ার চেষ্টা করি। এটাই এক থেকে বড় জিনিস, সব থেকে বড়। চন্দন খুব ভালো, একদম সন্দীপ কথা বল না, এখানে সমস্যা হচ্ছে যারা হচ্ছে প্রাইভেট ভাবে যারা পজিশন চালাচ্ছেন, তারা তো আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা শিক্ষা ডিপার্টমেন্ট হোক আর যে কোনো ডিপার্টমেন্টই হোক না কেন, এটা তো মেনে নেওয়া ছাড়া তো উপায় নেই। এখন আমাদের এটাই মেনে নিয়ে চলতে হবে, এবং সামনের দিকে যে লকডাউন আমাদের খুলে গেছে, খুলে যাওয়ার পরেও আমাদের ব্যাপার আমি কিন্তু বলবো, আমি প্রিন্সিপাল ম্যামকে আরেকটা ঘটনা বলবো, প্রাইভেট সেক্টর অবভিয়াসলি খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রত্যেকটা সেক্টরই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে একজন যে মালিক, তার পক্ষে কিন্তু it is not possible for an owner to maintain all the staffs in that salary. But I will include one point, ki we should be a human being first. Humanity comes first. Always I say in my show, because he's talking straight with Sandeep, I will say তাকে কম টাকা দাও কিছু দিনের জন্য, তাকে তুমি ছেড়ে ফেলে দাও না, go for a cut off, not for a lay off। আমার সেটা বক্তব্য, যে সেক্টরে সেটা প্রবলেম হচ্ছে আমি সেখানে কাট অফে যাক, কিন্তু লে অফে না, কারণ সেই যে ব্যক্তিটা যে এমপ্লয়ি, সেও কিন্তু তার খরচায় একটা ইএমআই নিয়ে গাড়ি কিনেছে ছোট, তার একটা বাড়ি আছে ছোট, তারও কিন্তু সংসারে দায়বদ্ধতা আছে, তো সে কোথায় যাবে? আর এই সময় এমন না যে করোনার পরে মার্কেট একদম ফ্লারিশ করবে। আবার আরেকটা গুড নিউজ আছে, যে চায়না থেকে কিন্তু বহু কোম্পানি ইন্ডিয়া এবং বাংলাদেশে আসছে, সেটা আমি খবর পেয়েছি। দে আর কামিং টু বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, তারা কিন্তু প্ল্যান করছে এখানে এসে এক্সপ্যান্ড করা। তো দ্যাট ইজ আ গুড পয়েন্ট। শুধু যদি আমরা এইটুকু টাইমটা ভালো করে কনজার্ভ করি, যেটাকে বলা হয় যে টাকাটাকে কনজার্ভ করে কোনো মতে যদি ওই বলে না যে মাথার মধ্যে ঘোমটা দিয়ে লড়াই করে বেরিয়ে যেতে পারলে কোনো মতে, তাহলে কিন্তু আমরা জয়ী। আমি বলবো পরবর্তীকালের দিনটা কিন্তু খুব ভালো হবে। আরেকটা আমি পয়েন্ট হাইলাইট করব, নেচার, প্রকৃতি, দ্যাট কামস ফার্স্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। মানুষকে একটা জিনিস বুঝতে হবে, যেমন মানুষকে মানবিক হতে হবে। মানবিক, আমি এখানে কোনো ডায়লগ বাজি করছি না, আমার সাথে মানবিকতার কাহিনী বলছি, একদমই নয়। আমি এখানে কিছু ঘটনা, যেটা চন্দনও আমার সঙ্গে একমত হবে, যে আমাদের কলকাতাতে স্বাস্থ্যকর্মীকে তার ভাড়া দেওয়া মানে ভাড়া দেয়নি, বলেছে স্বাস্থ্যকর্মী হাসপাতালে চাকরি করে তাকে ভাড়া দেবো না, করোনা হয়ে যাবে। পুলিশ কর্মী মার খেয়েছে, পাবলিকের আছে, তাকে সে বোঝাবার চেষ্টা করেছে। জার্নালিস্ট, আমার পরিচিত একজন জার্নালিস্ট, সে একটা চ্যানেলে চাকরি করে, আমি খবর পেয়েছি, তাকে আমি ব্যবস্থা করেছিলাম আমার এরিয়াতে ভাড়া, তাকেও তার ভাড়া দেয়নি, ভাড়া দিতে চাইছিল না, মানে তাকে যে রাখবে সে দূর থেকে আসে, তো তার পক্ষে পসিবল নয় যে সে গিয়ে ট্রাভেল করবে। তো এই যে মানুষের মধ্যে এই জায়গাগুলো মানুষকে ইমপ্রুভ করতে হবে, মানুষকে বুঝতে হবে যে যারা আজকে আমাদের জন্য রাস্তায় নামছে, তারা কিন্তু আমাদেরই জন্য নামছে, আমাদের ফ্যামিলির জন্যই নামছে, তাদেরও কিন্তু ফ্যামিলি আছে, তাদের কথা ভাবতে হবে। এটাকেই বলা হচ্ছে হিউম্যানিটি।
আর কিছু নয়, এইটুকু হলেই হলো। আর আমি দেখেছি বহু জায়গায় বহু মানুষের কিন্তু প্রচুর খাবার ওয়েস্ট হয়, লাস্টে একটা কিছু খাবার পেলো সেটা ফেলে দিল। আরে এই সময় দাঁড়িয়ে ফুড ওয়েস্টেজ করবেন না। আর ফেসবুকটা জায়গা নয়, ফেসবুকটা কোর্ট নয়, কাচারি নয়, যেখানে আপনারা ওই খাবার যেটা পড়ে আসা খাবার সেটাকে দিয়ে ছবি, আজকে আমরা বিরিয়ানি খেলাম, বিরিয়ানি খেয়েছেন খুব ভালো, ওটাকে দেখাবেন না। কারণ আজকে কিন্তু অনেক মানুষের বাড়িতে ভাত চড়ছে না, অনেক মানুষের বাড়িতে ভাত চড়ছে না। আমি এটার জন্য কিন্তু সরকারকে ব্লেম করছি না, সরকার যথেষ্ট করছে, কিন্তু তাও এই হিউজ পপুলেশন কিভাবে মেনটেন করবে? মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে। ওয়েস্টেজ অফ ফুড, আই কন্ডেম দিস থিং, ওয়েস্টেজ অফ ফুড। আমি চিরকাল বলে এসেছি খাবার ওয়েস্ট করবেন না। তার জন্য আপনি কুকুরকে খাওয়ান, পশু পাখিকে খাওয়ান, যদি মনে হয় রাস্তায় থাকা গরিব মানুষ তাকে খাওয়ান, হাম্বেল হন। এই সময় দাঁড়িয়ে মানুষকে কিন্তু করোনা এইটুকু বুঝিয়ে দিয়ে গেছে, টাকা স্ট্যাটাস সব পরে, আগে মানবিকতা, আর কিছু নেই। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি হাইলাইট করব, নেচার। আজকে কিন্তু নেচার পিউরিফাইড হয়ে গেছে। আজকে কিন্তু আমি জানি না বাংলাদেশেরও একই কথা হবে, বাংলাদেশের একই অবস্থা, একদম পিউরিফাইড ক্লিয়ার হয়ে গেছে। রাস্তাঘাটে যে একটা আছে কালো ধোঁয়া ছিল সেগুলো নেই, একদম। কলকাতার সেটা হয়েছে, জি, মানে বিশুদ্ধ হয়ে গেছে, মনে হয় যেন একদম ঠিক বলেছে। সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার যেটা বলা হয় এসপিএম লেভেল এয়ারে, সেটা কমে গেছে। সব থেকে বড় ব্যাপার, এখন আমাদের রিসেন্টলি আমফান ডিজাস্টার হয়েছে বেঙ্গলে, যেটা খুব বড় ডিজাস্টার। সেটা চন্দন ভাইও আছে আমার সাথে, চন্দন ভাইও একমত হবে, সেটা কিন্তু বড় ডিজাস্টার হয়ে গেছিল। প্রচুর গাছ পড়েছে, প্রচুর গাছ। তো আমাদের এখন লক্ষ্য থাকা উচিত যে কিভাবে আমরা গাছগুলোকে লাগাবো, অনেক গাছ লাগাতে হবে। কারণ আমাদেরকে ওই অক্সিজেনটাকে আবার, ওই সাপ্লাই অফ অক্সিজেনটাকে আবার ফিরিয়ে আনতে হবে। আর একটা বড় গাছ যতটা অক্সিজেন দেয়, একটা ছোট গাছ কিন্তু সেটা দিতে পারবে না। তো আমাকে সেই পরিমাণে সেই গাছ লাগাতে হবে, একটু কমব্যাট দ্যাট সিনারিও। আমি সবাইকে বলবো, সবার বাড়িতে আপনারা গাছ লাগান। পরনিন্দা পরচর্চা অনেক লোক করে বসে বসে, সেটা বন্ধ করুন। ফেসবুকে কোথায় আছেন স্ট্যাটাস দেওয়াটা বন্ধ করুন। তাজে আপনি গেছেন বলে আমরা কেউ মহান হয়ে যায়নি, তাজ বেঙ্গলে সবাই যেতে পারে। তাজ বেঙ্গল নিয়ে ডায়লগ বাজি করবেন না যে আমি সকালবেলা উঠে তাজে ব্রেকফাস্ট খাচ্ছি, সেটা দিয়ে স্ট্যাটাস হয় না। তার থেকে আমি বলবো রাস্তায় দাঁড়িয়ে দুটো লোককে হেল্প করুন, তাতে আপনার স্ট্যাটাসটা ভালো হবে। এটা আমি মনে করি মানবিকতা। তাতে যদি আমাকে কেউ বলে ভুল, সে ভুল, আমি তাকে বলবো সে আপনার মতো আপনি ভাবছেন, আমি আমার মতো ভাবছি। আরেকটা আমি ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো আমার শোতে দাঁড়িয়ে, যে এই সময় একটু নিজেদেরকে হেল্প করতে হবে, প্রত্যেকের পাশে দাঁড়াতে হবে। এই কথাতে আমার একটা খুব ভালো কবিতা মনে পড়ে গেল সুকান্ত ভট্টাচার্যের, যে কবি সুকান্ত ভট্টাচার্যের, লেখক সুকান্ত ভট্টাচার্যের, যে আপনারে লই বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পরে, প্রত্যেকে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। মানে হচ্ছে যে আমরা সবাই কিন্তু ইন্টার কানেক্টেড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। স্বাস্থ্যকর্মী না বাঁচলে একটারও বাঁচবে না, এডুকেশন যে দিচ্ছে সেও বাঁচবে না। আবার সেইভাবেই এডুকেশন যে দিচ্ছে সে যদি না বাঁচে, তাহলে একজন স্বাস্থ্যকর্মী হবেই না, আর একটা তৈরি হবে না। আর একজন যদি না থাকে, তো তারা রাত্রেবেলা গিয়ে সবাই ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে নিজেদের মতো, কারণ তারা এন্টারটেইনমেন্টের কোনো বস্তু খুঁজে পাবে না। তো সব জায়গায় বলবো না যে সবার কিন্তু একটা নেসেসিটি আছে, আর প্রকৃতির মধ্যে প্রত্যেকটা জীবের কিন্তু একটা জায়গা আছে। আমার মনে হয় যেমন ভাবে আমরা একটা জীব, আমরা একটা অ্যানিমেল, আমরা বলি আমরা নিজেদেরকে আমরা একটা প্রাণী, সেভাবে কিন্তু একটা কুকুরও প্রাণী, একটা পাখিও প্রাণী, তাদেরকে কিন্তু মারবেন। আমাদের একটা নেচার হয়ে আমাদের একটা টেন্ডেন্সি আছে, গাছ পুঁতবো না কিন্তু অক্সিজেন ভালো নেই, এটা হচ্ছে নেচার। আমরা জল পলিউট করব, ভালো মাছ চাই, তো এটা হয় না, এটা পসিবল না। একটু এটাকে মানুষকে বলবো অ্যাটলিস্ট এই সময় দাঁড়িয়ে এগুলো একটু ভাবা উচিত। আর এখনো যদি না ভাবেন, আমার সঙ্গে কিছু বিশিষ্ট সায়েন্টিস্টের কথা হয়েছে, তারা বলেছে, আমি ঢাকার নাম নেব, ঢাকা আছে সেই লিস্টে, ঢাকা, চেন্নাই, বম্বে, কলকাতা, এই 4টে জায়গার নাম নিয়ে বলেছে আগামী দিনে যদি গাছ পোতা, ভালো করে পিউরিফিকেশন, এইগুলো ব্যাপারে যদি কেউ লোক না ভাবে, মানুষ যদি ইন্ডিপেন্ডেন্ট না ভাবে, এইগুলো আর আমাদের ওই গ্রাফে, ওই যে আমরা যখন ওই যে ম্যাপ আঁকি না, ম্যাপে এটা থাকবে না, লোককে অন্য জায়গায় যেতে হবে। বাংলা কথা বলে রাখতে, এটা হয়তো মনে হবে আমি বাজে কথা বলছি। দেখুন, বিল গেটস কিন্তু অনেকদিন আগে বলে গেছিল যে একটা এরকম ঘটনা ঘটবে, মাইক্রোসফটের কর্ণধার, তাকে সবাই হেসেছিল। উনি কিন্তু বহু বছর আগে থেকে বলে গেছে ঘটবে ঘটবে ঘটবে, যখন ঘটার পরে লোকজন বলছে ও মা বলেছে। আমিও সেভাবে বলছি, আজ না হয় কাল ঘটবে, যত তাড়াতাড়ি আপনারা মানতে পারবেন তত তাড়াতাড়ি ভালো। কড়া কথা মনে হচ্ছে আমার শোতে,
বাট এটা বাস্তব কথা, যারা যতটা নিতে পারবে আমি বলবো এই সময় দাঁড়িয়ে প্লিজ একটু ভাবুন আর প্লিজ একটু কিছু কাজ করুন। ভাট বকবেন না, ভাট কথা শুনবেন না, আর গুজবে কান দেবেন না, আতঙ্ক রটাবেন না, সতর্ক থাকুন। ওরে বাবা এর বাড়িতে করোনা হয়েছে বলে লাফাতে লাফাতে আমি বেরিয়ে গিয়ে 10 জনকে জড়িয়ে ধরলাম, না। এটা একটা সভ্য জায়গার, বা আমরা নিজেদেরকে প্রত্যেককে বলি যে আমরা কিন্তু প্রত্যেকেই লিটারেট হিউম্যান বিং, তো সেই জায়গায় আমার মনে হয় যে সেটা করাটা ঠিক না। আমি আরেকটা প্রশ্ন রিসেশন নিয়ে করেছিলাম, এবারে আমি আরেকটা প্রশ্ন বলবো। আসলে আমার মনে হয় চন্দন কোন কারণে বেরিয়ে গেছে, কারণ নেটওয়ার্কের ইস্যুর জন্য চন্দন আবার এসে যাবে, অসুবিধা নেই। অনেক জায়গায় আমি শুনতে পাচ্ছি অন্ত্রপ্রনারশিপ, মানে একজন বলছে যে এখন একটা বিজনেস করলে করোনা অ্যাটলিস্ট বুঝিয়ে দিয়ে গেছে, করোনা লকডাউন আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে, সাস্টেন করতে সমস্যা হচ্ছিল আমার। তো আমি এর পরবর্তীকালে 2-3টে যদি বিজনেস করে রাখি, তাহলে যখন এরকম আবার প্যান্ডেমিক আসবে তাহলে হয়তো আমরা সার্ভাইভ করাতে পারবো নিজেদেরকে। তো সেটা কি মনে হয় যে এই সময় দাঁড়িয়ে অন্ত্রপ্রনার্সরা আরো বেশি প্রায়োরিটি পাবে, কি মনে হয়? আমি প্রথমে প্রিন্সিপাল জির কাছে যাব, ঢাকাতে যিনি আছেন, তারপর আমি ডক্টর পিয়াল জোমের কাছে যাব, কি মনে হয়? আচ্ছা, প্রশ্ন আপনি আরেকবার একটু করেন। আমি বলতে চাইছি যে অন্ত্রপ্রনারশিপ মানে যারা ধরুন বিভিন্ন রকম বিজনেস গুলো যারা ডেভেলপ করে, এন্ড একটা বিজনেস নয়, শুধু রিয়েল এস্টেট নয়, সে ধরুন 4টে বিজনেস করছে, রিয়েল এস্টেট করছে, গার্মেন্টস করছে, গ্রানাইট করছে, আবার আইটি করছে, এক্সাম্পল দিচ্ছি। এই সময় দাঁড়িয়ে তাদেরকে অন্ত্রপ্রনার বলা হচ্ছে, তো তারা 4-5টা বিজনেস করছে, ইভেন তারা কিছু বিজনেস স্টার্টআপ করছে। স্টার্টআপ মানে আমাদের বিভিন্ন রকম বিজনেস তারা মানে স্টার্ট করে সেটাকে লোন দিয়ে সেটাকে করে সেটাকে বিজনেসটাকে রান করি বড় করে তারা প্রফিট তুলছে, তো সেটা বলা হচ্ছে অন্ত্রপ্রনারশিপ। তো এইটা কি পরবর্তীকালে বেশি লোকেরা করার জন্য মানে বলবে যে এটা আমরা বেশি করব? কারণ এই সময় দাঁড়িয়ে একটা যাদের বিজনেস তারা কিন্তু ঠিকঠাক ভাবে মনে করছে যে তারা নিজেদেরকে সাস্টেন করতে পারছে না। সাপোজ আজকে যে রিয়েল এস্টেট সেগমেন্টে আছে, সে ভাবছে যে আমি যদি আরো 3টে বিজনেস থাকতো আমার, বা 2টো বিজনেস আরো থাকতো, তাহলে আমি কিন্তু ওখান থেকে টাকাটা তুলে আমি এখানে কিন্তু এই জায়গাটাকে রেলগাড়িটাকে টানতে পারতাম, ওই বগি টানার মতো ব্যাপার ইঞ্জিনের সাথে। তো সেটা কি তোমার কি মনে হয়? আমি প্রিন্সিপাল সাহেবকে জিজ্ঞাসা করছি, অন্ত্রপ্রনারশিপ উইল বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া অফ দিস মানে ইন দিস সিনারিও যখন লকডাউন চলে গেছে? না, এটা তো হচ্ছে সম্পূর্ণ নির্ভর করতেছে যে লকডাউনের সময় মানুষের যে অবস্থা, এটা আমি বলবো, কারণ সবাই হচ্ছে একটা লকডাউন সমানতা, একটা তোমার কথাটা না ক্লিয়ার আসছে না। ক্লিয়ার আসছে না? হ্যাঁ হ্যাঁ, অবস্থা তোমার বক্তব্য হচ্ছে এই সময় দাঁড়িয়ে ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটা খুবই জায়গায় সবার কমে গেছে, তো এই সময় দাঁড়িয়ে ভাবতে পারবে না, এই সময় তো এটা ঠিকই বলেছো, এই সময় দাঁড়িয়ে লোকেরা ভাবতে পারবে না যে আরো অল্টারনেটিভ, বাট আমরা তো এই সমস্যাটাকে ওভারকাম করব, আর আমরা ওভারকাম করছি। ডাক্তার থেকে শুরু করে ডিরেক্টর থেকে শুরু করে আজকে এডুকেশন ডিপার্টমেন্টে যারা আছে, যারা অ্যাক্টরস আছে, যারা আর্টিস্ট আছে, সবাই লড়ছে, সবাই সংঘর্ষ করছে, মিডিয়া থেকে শুরু আছি তো লাইভ। হ্যালো, হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম আসলে না একটা নেটওয়ার্কিং ইস্যু হচ্ছিল, তো আমি যেটা বলছিলাম যে সবাই তো এটাকে ওভারকাম করছে, তো ডাক্তার থেকে শুরু করে মিডিয়া জার্নালিস্ট থেকে শুরু করে সবাই লড়ছে, আর্টিস্ট থেকে শুরু করে ফিল্ম প্যাটার্নিটি এডুকেশন ডিপার্টমেন্টে যারা আছে প্রত্যেকে লড়ছে। তো আমরা তো সর্বদা এই সমস্যার মধ্যে থাকবো না, যখন আমরা এই সিনারিওটাকে ওভারকাম করে আবার নর্মাল জায়গায় যেতে পারবো, মানে যখন এই করোনার ঝামেলা ছিল না সেই জায়গায় যখন যেতে পারবো, ইভেন আমার মনে হয় ভ্যাকসিনটা এসে যাওয়ার পরেই লোকেদের মধ্যে আরো মানে পজিটিভ জায়গাটা এসে যাবে। আমার মনে হয় ডাক্তার যিনি আছেন ডক্টর পিয়ালি সোম সেটা বলবে। তো ওই সময় দাঁড়িয়ে কি লোকেরা ভাববে যে আমরা এন্টারপ্রেনার হব, মানে আমরা আরো 2-3টে বিজনেস সাইট, মানে হয় না যে দুটো আরো আমি এরকম করে রাখলাম, একটা বিজনেস করি তার সাথে আমি আরেকটা অল্টারনেটিভ বিজনেস ভেবে রাখলাম, যাতে আমার
কোনোদিন কোনো সমস্যা হলে ওখান থেকে আমি রোল করতে পারতাম। আর সেটা কিন্তু নর্থ সাউথ হতে হবে, মানে অপোজিট পোলে হতে হবে। মানে ওটা ওরকম হলে হবে না যে আমি রিয়েল এস্টেট করি আবার আর্কিটেক্ট করলাম, তাহলে হবে না। দুটো সেগমেন্টই এফেক্টেড হবে। মানে সে হয়তো রিয়েল এস্টেট করে, সে হয়তো অন্য মেডিসিনে গেল, আবার মেডিসিন যে করে সে হয়তো আইটিতে গেল, এরকম হচ্ছে ব্যাপারটা। না, এরকম তো অবশ্যই হওয়ার সম্ভাবনা আছে, কারণ সবাই চায় যে একটু স্বাচ্ছন্দ্যের সাথে বেঁচে থাকতে। আর যেহেতু এত বড় একটা সমস্যা তৈরি হয়ে গেছে, তখন তো অবশ্যই তারা হচ্ছে প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব কিছু না কিছু চিন্তা ভাবনা থাকে। যেমন আমাদের এই তো বিজনেসম্যান যারা আছেন, যে বাংলাদেশি যারা, তাদের তো বিভিন্ন, আমি জানি রাহাত ভাইও বিজনেসম্যান, ওই জন্যই বললাম আমি কথাটা। তো সেই হিসাবে উনিও যেমন রাহাত সাহেবও যেমন ভাবছেন যে না, আমার একটা বিজনেসের সাথে পাশাপাশি আরো কিছু বিষয়গুলো আমি নিয়ে আসি। আমি একটু ইনক্লুড করবো, রাহাত ভাই কিন্তু ফিল্ম প্রডিউসার বাংলা চলচ্চিত্রে, ঠিক আছে? উনি আজকে ওনার ওয়াইফকে, বেটার হাফকে বসিয়েছে আমার সঙ্গে। আই এম রিয়েলি অনার্ড অ্যান্ড থ্যাঙ্কফুল টু রাহাত ভাই যে ভাবি আমার আজকে শোতে এসেছেন। তো রাহাত ভাইয়ের আমি জানি অনেক রকম সমস্যা, আমি বললাম তুমি আসো, বলছে না আমি বসবো না। তো তারপর ভাবিকে বসিয়েছে, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। আমার খুব ভালো লাগলো, রাহাত ভাই আমাকে খুব ভালোবাসে। ভাবি আপনাকে হচ্ছে অনেক ধন্যবাদ, আপনাদের কলাকুশলীদের অনেক ধন্যবাদ যে আমাকে কথা বলার একটা সুযোগ করে দিয়েছেন, এবং অনেক বড় একটা বিষয় নিয়ে, যেটা আমি তোমার ধন্যবাদ দেবো না, আমরা সত্যি গ্রেটফুল যে তুমি এসেছো। আমি ডক্টর পিয়ালি সোমের কাছে গ্রেটফুল যে উনি টাইম দিয়ে এসেছেন, কারণ আজকে এই ডিসকাশনটা করার পরে আই উইল কনক্লুড দ্যাট পয়েন্ট ইন মাই শো। যদি আমরা 10টা মানুষকে, আমি জানি অনেক রিচ, অনেক লোকের কাছে এটা পৌঁছাবে, 10টা মানুষ যদি সচেতন হয় না, আমার শোটা সার্থক। না, আমার কাছে মূল মন্ত্র হচ্ছে 10টা লোক একটু সচেতন হোক, 10টা লোক একটু চুপ এই সময় দাঁড়িয়ে। তো আমি একটু পিয়ালি সময়ের কাছে যাবো, যে এন্টারপ্রেনারশিপটা কি এর পরবর্তীকালে খুব বড় জায়গা নেবে বলে তোমার মনে হয়? আমি যতটুকু বিজনেসের বুঝি, আমি জানি যে বিজনেসের জন্য দুটো জিনিস খুব দরকার। একটা হচ্ছে যে পুঁজি, আর্থিক পুঁজি, আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে সেই আমি যে ফিল্ডটাতে বিজনেস করতে নামছি সেই ফিল্ডটা সম্পর্কে আমার জ্ঞান। এখানে একটু আগে যে কথাটা হচ্ছিল, প্রথম কথা, আমাদের দেশে আর্থিক পুঁজি নিয়ে বিজনেস করতে নেমেছে, অনেকটা আর্থিক পুঁজি নিয়ে বিজনেস করতে নেমেছে এরকম লোক কিন্তু খুব একটা বেশি নয়, যতটুকু আমি জানি। কারণ বেশিরভাগ আমি দেখেছি, বেশিরভাগই কুটির শিল্প বা ছোট শিল্প আর কি, এবং তারা কিন্তু দেখেছি যে পিএম বা সিএম এর কিছু মানে ফান্ডিং সিস্টেম আছে বিজনেসের জন্য আর কি, সেইগুলো দিয়ে তারা স্টার্ট করে, কিংবা বাড়ি থেকে হয়তো কিছু টাকা পেলো, সেই টাকা দিয়ে স্টার্ট করলো। এবার সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে দুটো নর্থ সাউথ বিজনেস করা, এটা একটা মানে সাপোজ আমার কাছে 40,000 টাকা আছে বা 50,000 টাকা আছে, সেই 50,000 টাকা দিয়ে আমি কোনো মতে একটা বিজনেস হয়তো চালু করতে পারবো, কিন্তু দুটো বিজনেস, তাও আবার নর্থ সাউথ, এরকম হতে পারে নর্থটা হয়তো আমার ফিল্ড, আমি জানি সেই বিজনেসটা কিভাবে করতে হয়, সাউথটা কিন্তু আমার ফিল্ড নয়। তো সাউথে দেখা গেল যে লোকজন আমাকে লুটে নিল, কারণ আমি জানি না সেই ফিল্ডটা সম্পর্কে। তো সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে লোক কতটা সেরকম, আমার মনে হয় না, আমার মনে হয় তোমার ব্যাপারটা হচ্ছে যে সেই ফিল্ডে বিজনেস করাটা উচিত বা অল্টারনেটিভ রাখা উচিত, যেটার ব্যাপারে একটু আইডিয়া থাকবে মানুষের। একদম। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আর্থিক পুঁজিটা, মানে ওটা যে সবচেয়ে বড় বিষয়, মানে বিজনেসে যেটা সবচেয়ে আগে ইনভেস্টমেন্ট, আমি যতটুকু বলি, ওয়াও মোমোটা নিশ্চয়ই সবাই জানে, কলকাতা, বেঙ্গল এবং ইন্ডিয়াতে ওয়াও মোমোর যিনি মালিক কিন্তু ওনার হি ওয়াজ আ বিগ 0%, মানে ওনার কাছে ওর জাস্ট আইডিয়াটা ছিল। তারপর আই নো দ্য পারসন ওনাকে দিয়েছিল, কোন জায়গায় আমাকে তো বলতে হবে না, এভরিবডি নোজ দ্যাট ওয়াও মোমো কতটা সাকসেসফুল। তো আমার মনে হয় ইফ দ্য কন্টেন্ট ইজ গুড, ওই সিনেমার মতো যদি কন্টেন্ট যে সিনেমার লোকে দেখবে, ঠিক সেইভাবে যদি বিজনেসেরও কন্টেন্ট ভালো হয়, তাহলে কিন্তু আমার মনে হয় না, কিছুটা কিন্তু আমি বলছি জায়গায়। হ্যাঁ, মেবি এটা ঠিক কথা যে কন্টেন্ট ভালো হলে হয়তো ক্লিক করে, কিন্তু আমি আবার এটাও বলছি যে অনেক সময় কন্টেন্ট ভালো হলেও কিন্তু ক্লিক করে না, মানে অনেকটা লাক ফ্যাক্টরও ডিপেন্ড করে, সে বিজনেসই হোক বা সিনেমাই হোক। আমরা কিন্তু এখনো ইন্ডিয়াতে দাঁড়িয়ে এখনো অনেক ভালো ভালো সিনেমা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, যেগুলো ইন্ডিয়ার মধ্যে বানানো হয়, কিন্তু শুধুমাত্র পাবলিসিটি বা মার্কেটিং এর অভাবে সেটা কিন্তু অস্কার অবধি যেতে পারে না।
এটা কিন্তু নট অনলি যে তাদের কন্টেন্ট ভালো নয়, আমাদের ইন্ডিয়া কিন্তু খুব মানে ইন্ডিয়া শুধু নয় বাংলাদেশেও অনেক ভালো ভালো কন্টেন্ট হয়, কিন্তু সেটা কিন্তু একদম একটা মানে লেভেল অব্দি কেন অব্দিও পৌঁছাতে পারে না, মানে হয়তো ইন্ডিয়ার বাইরেও পৌঁছাতে পারছে না, শুধুমাত্র পুঁজির অভাবে আর কি। মানে আমি তো বলবো যে স্টেজটা পাচ্ছে না একদম একদমই তাই। তো সেই জন্যই আমি মনে করি মানে যাদের আর্থিক সচ্ছলতা আছে তারা অবশ্যই হয়তো এই দিকটার কথা ভাববে, যে তারা একটা দুটো তিনটে চারটে বিজনেস করার কথা ভাববে, কিন্তু যাদের সেই আর্থিক পুঁজি বা আর্থিক সচ্ছলতাটা নেই তারা হয়তো এই জিনিসটা করতে একটু ভয় পাবে। খুব ভালো পয়েন্ট প্রিয়াসম বলেছে। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের মুখে চলে এসেছি। সেই শেষটাকে বলা হয়েছে রিল্যাক্সিং ফেজ। অনেক গুরুগম্ভীর আলোচনা হয়ে গেছে। এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে মানে রিল্যাক্সড আলোচনা, ভালো আলোচনা, পজিটিভ আলোচনা। যে প্রথম কথা হচ্ছে এই লকডাউনের সময়টা যখন তোমরা কাটিয়েছো, দুটো এমন জিনিস যেটা তোমরা শিখেছো সেটা তোমাদেরকে বলতে হবে। ডক্টর পিয়ালি সোম অ্যান্ড আমাদের প্রিন্সিপাল আছেন ঢাকা থেকে, আমি দুজনের কাছেই প্রশ্ন যে লকডাউনে তোমাদেরকে দুটো জিনিস যেটা তোমরা শিখতে পেরেছো বাড়িতে থেকে, কি মনে হয়? অবশ্য ডক্টর পিয়ালি সোম বাড়িতে থাকার সময় পায়নি, তাও যদি মানে লকডাউন হয়েও থাকে তাতে কি মানে এফেক্টটা হয়েছে বা দুটো জিনিস ভালো যদি শিখে থাকে সেটা মানে বলতেই পারে। যেমন আমি খুব ভালো রান্না করতাম, আরো ভালো রান্না করতে শিখে গেছি, একটা ভালো চ্যানেলে হোস্ট হয়ে গেছি ফ্রম অ্যাক্টর, বিং অ্যান অ্যাক্টর। সবাই এখন বলছে খুব ভালো হোস্টিং করছি। রাত ভাই তো অবাক হয়ে গেছে, রাত ভাই বলছে ফ্যান্টাস্টিক হোস্টিং, কিভাবে করছো আমি জানি না। তো সেটা মানে হয় না যে ভালো লাগার জায়গাটা একটা মানে প্রতিভাটাকে বহিঃপ্রকাশিত করতে পেরেছি, নিজেকে ভালোভাবে চিনতে পেরেছি, ভালো গল্পের বই আরো বেশি পড়েছি, ভালো সিনেমা দেখতে পেরেছি, আর টাইম দিতে পারতাম না নিজেকে এবং নিজের ফ্যামিলিকে, সেটা দিতে পেরেছি। অ্যান্ড অবভিয়াসলি নেচারকে আমি আরো ভালোভাবে কাছ থেকে দেখতে পেরেছি, মানে আমি যেটা সময় করতে পারতাম না। এটা আমার নিজস্ব লকডাউন ডায়েরিজের যদি বলা হয় লকডাউনে কি কি তুমি শিখতে পেরেছো বা কি কি শিখেছো এটা আমি বলবো। তো তোমরা তোমাদের দুটো ঘটনা বলো, ঘটনা লকডাউনে বসে থেকে বাড়িতে কি শিখতে পেরেছো বলো। আমি প্রিন্সিপাল সাহেবকে বলছি, আমাদের বাংলাদেশ থেকে যিনি আছেন। আচ্ছা, লকডাউন আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু দিয়েছে। আমি বলবো না যে লকডাউন আমাদের জন্য খুব খারাপ একটা বিষয়, তা কিন্তু না। লকডাউনকে এক হিসাবে অনেক ভালো, কারণ আমি অনেক সময় ধরে আমার ফ্যামিলির আমি সময় দিতে পারছি, আমার বাচ্চাদের আমি সময় দিতে পারছি, আমার ফ্যামিলির প্রত্যেকটা লোকের সম্পর্কে আমি একটা ধারণা করতে পারছি, মানে সবকিছু। এটা হচ্ছে ফ্যামিলিগত বিষয়গুলো দেখতে পাচ্ছি। তারপরে যেমন আপনার রাহাত ভাইকে আমি সবসময় কাছে পাচ্ছি, মানে সবকিছু মিলে চমৎকার একটা সময় যাচ্ছে। আর হচ্ছে আরেকটা বিষয় আমার এখানে আমি একটা বিষয় দেখতেছি যে লকডাউন হওয়ার কারণে সামাজিক দিক থেকে যে আমাদের যুব সমাজ অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছিল, ওরা কিন্তু সেটার থেকে অনেক দূরে সরে এসেছে। এবং যেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অবক্ষয় বলতে আমি এতে নেশাগ্রস্ত হয়ে পড়তেছিল যে যুব সমাজটা, ওরা হচ্ছে ওরা বিভিন্ন সোর্স গুলা ওদের হাতের কাছে ছিল। লকডাউন হচ্ছে এগুলা তাদের হাতের কাছে নেই, এবং তারা বাড়িতে বাবা মার সংস্পর্শে থাকতে রোগ নিরাময় কেন্দ্রতে এগুলোতে যায়, মানে যে আসক্ত হয়ে যাওয়া যে যুবকগুলা, তারা সেটা হচ্ছে বাবা মা নিজেরাই কন্ট্রোলে আনতে পারছে, বাচ্চাদেরকে নিজেরাই হ্যান্ডেল করতে পারছে। এটা আমার কাছে মনে হয়েছে একটা ভালো একটা সামাজিক দিক, পজিটিভ একটা দিক। এটা কিন্তু আমরা লকডাউনটাকে আমরা কিন্তু একেবারে নেগেটিভ কিন্তু মানে আমাদের শোতে খুব ভালো বললেন উনি ওপার বাংলা থেকে। আর এবার আমি ডক্টর পিয়ালি সোমের কাছে যাবো যে দুটো জিনিস যেটা লকডাউন শিখিয়ে দিয়ে গেল। আমি জানি লকডাউন হয়নি, তোমার লকডাউন হয়নি, তোমার কাজের জন্য এমনি বেরোতে হয়েছে, বাট তাও না লকডাউনে যদি কিছু শিখে থাকো সেটা প্লিজ বল। হ্যাঁ, লকডাউনে যেটা হচ্ছে মানে আমি রান্না ব্যাপারটা খুব একটা পারদর্শী নই আর কি, মানে কোনোদিনই ছিলাম না, কিন্তু এই লকডাউন ফেজে বেশ কয়েকটা ডিশ আর কি মানে আমি ইউটিউব দেখে আর কি বানিয়েছি, এবং সবাই বলেছে খুব সুস্বাদুও হয়েছে আর কি। তো এটা একটা মানে কমপ্লিমেন্ট আর কি, আমার কাছে বিশাল বড় কমপ্লিমেন্ট, কারণ রান্নাটা ঠিক আমি করতে পারি না, মানে পারি মানে হস্টেলে যখন ছিলাম। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমার ডিউটি না থাকলেই হলো সেদিনটা। আর সেকেন্ড যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি যেটা হয়েছি আর কি,
সেটা হচ্ছে আমি খুব মানে মানে ইনসমনিয়াক হয়ে গেছি আর কি। মানে আমি এখন যেটা হয়, মানে আমার যেদিন ডিউটি থাকে না আর কি, সেদিন আমি মোটামুটি তার আগের রাত্রিটা সারা রাত জেগে থাকি। আমি নেটফ্লিক্স, অ্যামাজন বা হটস্টার, হুড সিলেক্ট বিভিন্ন যে অ্যাপস গুলো আছে সেখানে আমি সিরিজ দেখি। এবং যেটা ঈদের আগে যেটা হচ্ছিল আর কি, যে প্রত্যেক দিন আমি 3:30-র সময় আমাদের বাড়ি থেকে, মানে আমি যে ঘরটায় শুই আর কি, সেখান থেকে নামাজ শোনা যায়, মানে আজান যে পড়ে আর কি, সেটা শোনা যেত। তো আমার খুব ভালো লাগতো, মানে ঠিক ওই 3:30-র সময় আজান হতো আর কি। তো ওইটা শুনতাম। মানে এইটা হচ্ছে আমার কাছে একটা এক্সপিরিয়েন্স, কারণ আমি কখনো 3:30 মানে 3:30-4টার সময় কোনোদিন উঠিনি, কিন্তু এখন আমি শুতে যাচ্ছি ওই সময়। তো এটা আর কি একটা হয়েছে সময় আমি শুই, আর ভোরবেলা আমি 8:30 9টার মধ্যে উঠে যাই। এখন উঠছি, আগে আমাকে 8টাতে উঠতে হতো। তো আমার ওটা রেগুলার। আমার খুব ভালো লাগলো যে তুমিও এক্সপিরিয়েন্স করেছো। তো আমি আমার অনুষ্ঠানটা প্রায় শেষের মুখে করছি। রাহাত ভাইকে আমি জানি, রাহাত ভাই অনেকবার বলছে এখন ওখানে ডিনার টাইম, তো রাহাত ভাইকে যেতে হবে। আর আমাদের ভাবিকেও ছাড়তে হবে, ভালো ভালো সুস্বাদু রান্না করেছে, রাহাত ভাইকে পরিবেশন করবে। তো আমি আর বেশিক্ষণ সময় নেবো না, আমাদের অনুষ্ঠানটা র্যাপ আপ করবো। বাট বিফোর র্যাপিং আপ, I would like to thank all the audiences for showering the love and blessings on me as you all do. Please be there, because you all are my strength. Because of you I am here today in my show Talking Straight with Sandeep only at Just News. সবাইকে বলবো আমি আবার একটা নতুন এপিসোড নিয়ে খুব শিগগিরই আপনাদের সকলের সামনে আসছি। আমি সন্দীপ, ভাল লাগবে আশা করছি। আর আমাদের সঙ্গে আপনারা যে কোনো ভাবে যোগাযোগ করতে পারেন। If anybody has any kind of query, just tune into Just News, JUST NEWS. You will get all the updates. And if anybody has any kind of query to me personally, he and she can just leave a message in my official Facebook ID page, Sandeep Bhattacharya, SANDEEPBHATTACHARYA. Please leave a message in my official Facebook ID page, because all my 6 profiles are blocked. So please leave a message in my page. I will surely revert you all back. Thank you so much. আর শেষ করার আগে আমি অবশ্যই আমাদের জার্নালিস্ট মিস্টার চন্দন ভুনিয়া, উনি নেটওয়ার্ক প্রবলেমের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছেন। হি হ্যাজ বিন ডিসকানেক্টেড, সো নো ইস্যুস। আমি তাকে থ্যাঙ্কস জানাচ্ছি, আজকে উনি আমাকে টাইম দিয়েছেন তার জন্য। আমি ডক্টর ডিরেক্টর পিয়ালি সোমকে অসংখ্য ধন্যবাদ দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি ইন মাই শো only at Talking Straight with Sandeep. Just আমিও সন্দীপকে ধন্যবাদ জানাবো, এবং হ্যাঁ আমিও সন্দীপকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের অডিয়েন্সকেও, যে অ্যাটলিস্ট আমাদের কথা শুনছে তারা। এবং আমি চাইছি অ্যাটলিস্ট কিছু শুনে যদি তারা অ্যাটলিস্ট কিছুটা মাথাতেও নেয় আর কি, তাহলে সেটাও আমাদের সমাজের পক্ষে এই মুহূর্তে খুব উপকার হবে আর কি। একদম ঠিক কথা। আমি আমাদের বাংলাদেশ থেকে প্রিন্সিপাল ম্যামকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর রাহাত ভাইকেও ধন্যবাদ দেবো যে উনি আজকে আমাদের নিগার হাফিজ ভাবিকে আজকে আমাদের এখানে এনেছেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি ইন অনলি বাই শো টকিং স্ট্রেট উইথ সন্দীপ। আপনাকে অনেক ধন্যবাদ সন্দীপ। আর আপনারা এত বড় একটা অনুষ্ঠানে আমাকে যে আপনারা করছেন, নিমন্ত্রণ করছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। এবং কলা কৌশলী আর যারা দর্শকরা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একদম, বাট এখনো শেষ হয়নি। আমি শেষ করার আগে একটা জিনিস করি, যে আই সে 1 2 3, ঠিক আছে? আমি বলবো 1 2 3, আর আমরা একসাথে বলবো উই শ্যাল ওভারকাম। এবার উই শ্যাল ওভারকামটা কি? উই শ্যাল ওভারকাম দিস প্যান্ডেমিক scenario of COVID-19. We shall overcome all the disaster. We shall overcome all the difficulties in our own lives. We shall overcome all the agony, extreme pain in our life, and all the boundaries in our life. I hope we shall overcome all the negativities and negative people around us. তো আমরা মনে করবো যে সবকিছু থেকে আমরা মুক্ত হয়ে একটা ভালোভাবে সবাই একসাথে হয়ে একটা ভালো পৃথিবীতে বাঁচবো, সেটাই আমার মনে হয় সবার আগে। and obviously nature is the most priority thing. আরেকটা আমি কথা বলবো সবাইকে, যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সতর্ক হন, আতঙ্ক নয়। সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। সতর্কতাটা সব থেকে বেশি জরুরি। আরেকটা বলবো যে প্রিকশন নিন, বিকজ দিস ইজ দ্য হাই অ্যালার্মিং টাইম। সেটা ডাক্তারও বলেছেন, আমাদের সঙ্গে আজকে আছেন উনি অনেক কথা বলেছেন যে প্রিকশন নিলে কতটা ভালো হয়, ইমিউনিটি ডেভেলপ করলে কতটা ভালো হয়। করোনা ভাইরাস এসছে, ফ্লু এসছে, অনেক কিছু আসবে, তো আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ওই ব্যাট বল খেলার মতো, ক্রিকেট ফিল্ডে বলে না যে বলটা আসবে, ব্যাটটা নিয়ে রেডি রাখতে হবে মারার জন্য, যাতে সেটা গায়ে না লাগে।
তো সেটার জন্য প্রিপেয়ার হয়ে থাকতে হবে, আর আমাদেরকে সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। হিউম্যানিটি কামস ফার্স্ট, যেটা আমি আজকে আমার শোতে বলেওছি, আমি প্রত্যেকটা শোতে বলি যে হিউম্যানিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। থ্যাংক ইউ সো মাচ। এবারে আমি 1 2 3 বলবো, আমরা একসাথে উই শ্যাল ওভারকাম করে আই উইল কুইট দ্য প্রোগ্রাম, আই উইল র্যাপ আপ দ্য প্রোগ্রাম। ওকে ওকে 1 2 and 3 we shall overcome. Yes, that is the positivity I expected from my guests. Thank you so much for joining me only at Talking State with Sandeep Just News. খুব ভালো লাগলো তোমরা এসেছো বলে, আজকে এত সুন্দর একটা শো হলো, 3টে সেগমেন্টে 3টে মানুষকে নিয়ে। আমি আরেকটা নতুন এপিসোড খুব শিগগিরই তোমাদের সকলের সামনে আসছি। সবাই ততদিন খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর stay tuned with us only at Just News. Keep updated. Thank you so much. Thank you.